আসসালামু আলাইকুম প্রিয় ডিএমসি ডিমার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ছোট ভাই আপুরা যারা ক্লাসটা করছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুরুতেই ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের যে পেইড ব্যাচের ক্লাস, অর্থাৎ আমরা যে ডিএমসি ডিমার্স এর অ্যাডভান্স মেডিকেল কোর্স পরিচালনা করি, এটা আসলে সেই ব্যাচের ক্লাস। কিন্তু তারপরও আমরা কেন এই ক্লাসটা আজকে এই প্ল্যাটফর্মে নিচ্ছি, অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাইয়া আসলে ওখানে কিভাবে ক্লাস হয়। আমরা সেইখানে কিন্তু আমরা কিন্তু জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, তবে এইখানে কিন্তু আমরা আজকে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে লাইভ ক্লাস নিচ্ছি, যাতে ক্লাসটাতে কি পড়ানো হয় সেটা জানানোর জন্য। তো ক্লাসটা অ্যাকচুয়ালি পুরোপুরি আমরা অ্যাডমিশন বেস নিব, কারণ তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষার তো একটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে। যে ঘটনাই ঘটুক, এইচএসসি পরীক্ষা হোক আর না হোক, আলটিমেটলি বাস্তবতা হচ্ছে যে তোমাকে পড়ালেখা করতে হবে কি, তোমাকে পড়ালেখা করতে হবে। এখন মেইন বইগুলো একদম পড়ে শেষ করে ফেলতে হবে, এবং এখন আসলে প্রস্তুতিটা হওয়া উচিত পুরোপুরি পুরোপুরি অ্যাডমিশন কেন্দ্রিক। এইচএসসি লাইফটা যারা এবার 2021 সালে পাশ করছো, এইচএসসি লাইফটা তোমাদের কাছে কিন্তু তোমরা এইচএসসি লাইফ বলে তোমরা আসলে কিছুই পাইলা না। দেয়ার ইজ নো এইচএসসি লাইফ। তোমাদের জীবনটা এভাবেই পার হয়ে গেল এইচএসসি ক্লাস কলেজের সাথে খুব একটা সংস্পর্শ ছাড়াই। তো তোমাদের জীবনটা এভাবেই, জীবনের একটা অংশ খুব মজায় কেটে গেল। তুমি তোমার নাতি নাতনিকে এই গল্পটা বলতে পারবা যে আমি যখন এইচএসসি তে ছিলাম তখন আমার কলেজে যাওয়ারই দরকার পড়ে নাই, আমি এইচএসসি পাশ করে গেছি। তখন তোমার নাতি নাতনিরা খুব অবাক হয়ে ভাববে যে এটা কিভাবে সম্ভব। তো তাদের কাছে সেই জিনিসটা খুব অবাক লাগবে, কিন্তু এটাই ঘটে গেছে তোমাদের সাথে। এখন তোমাদের কাজ হবে, যারা লাইফটাতে অংশ নিচ্ছ, এখানে কিন্তু আমাদের মানে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তারাও কিন্তু আজকে ক্লাস করবে, এবং যারা আমাদের পেইড স্টুডেন্ট না তারাও কিন্তু আজকে ক্লাস করবে। এবং আজকে আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা জানি যে আমরা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়ালেখা করি। তো আজকে আমাদের লক্ষ্য থাকবে হাজারি স্যারের বইয়ের আমরা পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা। এখন এই চ্যাপ্টারটা আলোচনা করব, এই চ্যাপ্টারটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, আমরা আজকে একটা ভাগ নিয়ে আলোচনা করব। এবং মূলত তো এই পুরো চ্যাপ্টারটা তো আসলে এক ক্লাস আলোচনা করা যাবে না, আমরা একটা পোর্শন নিয়ে আলোচনা করব। তো যারা লাইভ ক্লাসটা করবা, আশা করি তোমরা সবাই যারা লাইভ ক্লাসটা করবা আশা করি তোমরা সবাই কি বলে ওটাকে, টপিক ধরে ধরে পড়বা। এবং আমরা কিন্তু হাজারি স্যারের বইয়ের পেজ ধরে ধরে আলোচনা করব যে এই অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই অংশটা কিভাবে পড়তে হবে। যারা ক্লাসটা করবা, যারা আমাদের পেইড ইউজার, তারা তো ক্লাসটা করবেই, তাদের তো এটা আসলে এই ক্লাসটাই আসলে তাদের কাউন্ট হবে ক্লাস হিসাবে। আর যারা ক্লাস করো না নিয়মিত, তারা কিন্তু এই ক্লাসটাকে দেখতে পারো যে আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস নেই। এই মুহূর্তে আমাদের সাথে 91 জন ক্লাস করছে। তোমরা যারা সালাম দিচ্ছ সবারই ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। সো এখানে মাহরুফা মানিস বলেছে অনেক ইন্টারেস্টিং। আমি ঠিক নিশ্চিত না যে ব্যাপারটা কোনটা ইন্টারেস্টিং, কেবল তো ক্লাস শুরু হয়েছে, এখন তো আমি কিছু বলি নাই এখানে ইন্টারেস্টিং এর কি হলো। ও আচ্ছা, ওই যে কথাটা বললাম যে কলেজে না যাওয়া, এই ব্যাপারটা খুব মজাদার। এটা সত্য। ঠিক আছে। আচ্ছা, একজন বলেছে যে ভাইয়া সাউন্ড আস্তে আসতেছে। লেট মি চেক। সাউন্ড এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, যদি একটু খালি জানো তাহলে আমরা পড়া শুরু করবো, আজকের পড়া। একজন বলেছে ভাইয়া সাউন্ড বাড়ান। সাউন্ড বাড়াবার চেষ্টা করতে পারি আমি, তারপরও গ্যারান্টি দিতে পারবো না যে বাড়লো কিনা, বেড়েছে কিনা। ওকে ফাইন, এখন বলেছে যে এখন ঠিক আছে। একজন বলেছে ওকে, অপসরা বলেছে সাউন্ড ক্লিয়ার। ওকে, আমরা এই ক্লাসটা কিন্তু জুমের মাধ্যমে নেই। আজকে আমরা জুমের মাধ্যমে নিব না, আজকে আমরা স্ট্রিম ইয়ার্ড লাইভ করব। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে পড়া শুরু করব। হ্যাঁ, যারা ক্লাস করছো 117 জন, 117 জন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে যতটুকু ক্লাস করবে ততটুকু তুমি অনেক কিছু শিখতে পারবা, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা। সো আমি আজকের এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করব। এই চ্যাপ্টারের নাম হলো পরিবেশ রসায়ন। এবং এই পরিবেশ রসায়নে আমরা একটা অংশ, আসলে পুরো অংশটা পড়বো না, আমরা পড়া শুরু করব অ্যাকচুয়ালি মাঝখান থেকে, বা খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়ে আমি আগে শুরু করব। যে টপিকগুলো আসলে আমার অ্যাডভান্স মেডিকেল ব্যাচে, যে ব্যাচে আমরা পড়ছিলাম, কিছু টপিক আমি সেখানে পড়িয়েছি, যে টপিকটা পড়াইনি সেই অংশটা থেকে আজকে পড়া শুরু হবে। ঠিক আছে? ওকে, সো আমরা ওই টপিক থেকেই পড়া শুরু করব। ওই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো থেকেই আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করব। এখন কোন টপিকটা থেকে শুরু করা যায়? ওকে, আমরা এই জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ।
ইয়েস, যারা আমার স্টুডেন্টরা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আমরা এই জায়গা থেকেই শুরু করি, যে জায়গা থেকে আমাদের পড়ার কথা আমরা সেই জায়গা থেকেই শুরু করব। যেই জায়গা পর্যন্ত আমরা পড়া শেষ করেছিলাম তার তার ঠিক তারপর থেকে আমাদের লক্ষ্য থাকবে এই ক্লাসের পরে এই চ্যাপ্টারের এই অংশটুকু পুরোপুরি শেষ করা। যে 133 জন ক্লাস করছো, একটু খাতা কলম নিয়ে বসতে পারো, যারা হাজারি স্যারের বই আছে হাজারি স্যারের বই নিয়ে বসতে পারো। আমি আজকে যা পড়াবো ভর্তি পরীক্ষার জন্য দ্যাট ইজ এনাফ, এর বাইরে আসলে কখনোই কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এইটুকু বলতে পারি যে কেউ যদি এইটুকু ফলো করে ঠিক মতো, সে পরীক্ষার হলে গিয়ে পুরোপুরি রসায়নের মতো ভয়ঙ্কর সাবজেক্ট পুরোপুরি এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়ার যে বিষয়টা, কমনও পাবে এবং উত্তরও করতে পারবে। অনেক সময় দেখা যায় যে কমন পেলেও আমরা কিন্তু উত্তর করতে পারি না, সেটা আশা করি হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে আমরা চলো এই জায়গা থেকে শুরু করবো। 1.3.7 এক একজনের বইয়ে এক এক পেজে থাকতে পারে, তবে আমার এখানে 1.3.7 এইটা থেকেই তুমি আসলে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ফাইন, তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে পড়বো, এইখানে দেখো হেডলাইন পরীক্ষা থেকে প্রশ্ন আসবে যে আংশিক চাপ সূত্র, এই সূত্রটা প্রবক্তাকে, এই সূত্রটা প্রবক্তা ডাল্টন। পরীক্ষায় এইটাই হলো 1 নাম্বার প্রশ্ন, এইটাই আসবে যে আংশিক চাপ সূত্রের প্রবক্তাকে। আংশিক চাপ সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডাল্টন। এইটা আমরা 1 নম্বরে এই কথাটুকু মনে রাখার চেষ্টা করব যে আংশিক চাপ সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডাল্টন। আমরা যাতে এই কথাটুকু মনে রাখার চেষ্টা করি। ওকে ফাইন। ওকে, ফারদিন বলেছে আমি আছি। যারা যারা আছো আশা করি ক্লিয়ার যে তোমরা আছো। খুব ভালো লাগছে যে তোমরা অনেকেই আছো এবং তোমরা বলছো যে তোমরা আছো। ফাইন, ওকে। স্বপ্নীল এখানে, স্বপ্নীল ভাই ভাই করতেছে কেন সেটা আমি জানি না। ওকে, এখন কি আস্তে শোনা যাচ্ছে না জোরে? কথা শোনা যাচ্ছে? একটু বলবেন নাকি যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি? একজন বলেছে, শাহজালাল বলেছে আস্তে। আচ্ছা, আস্তের আসলে সমাধান ঠিক আমি বুঝছি না যে ঝামেলাটা ঠিক কোথায়। আরেকটু একজন বলেছে আরেকটু জুম করে দেখালে ভালো হয়। ওকে, আমি আরেকটু জুম করলে কিন্তু আসলে বইটা পুরাটা দেখাতে পারবো না। ওকে, এখন ঝামেলা হলো এইটাই, যার একটু তুমি মাহরুফা বলেছে যে আরেকটু জুম করে দেখালে ভালো হয়, আমি চেষ্টা করছি আরেকটু জুম করার। ওকে, থ্যাংক ইউ। অপ্সরা বলেছে শুনতে পাচ্ছি ঠিকঠাক। শাহজাহান বলেছে ওকে, এখন ঠিক আছে। ওকে ফাইন। সো পরীক্ষায় প্রথম প্রশ্ন আসবে আংশিক চাপ সূত্রটা কে দিয়েছে? দ্য অ্যান্সার ইজ বিজ্ঞানী ডাল্টন। তিনি এই আংশিক চাপ সূত্রটি দিয়েছেন। এবং আংশিক চাপ সূত্রটা দেখতে কেমন? পি দিয়ে আমরা বুঝবো প্রেসার, পি টোটাল ইকুয়াল টু পি ড্রাই এয়ার প্লাস পি ভ্যাপর। অর্থাৎ আমরা বলতে পারি যে কোথাও যদি আমরা বায়ু এবং জলীয় বাষ্প মেশাই, তাহলে এখানে যে মোট চাপ, সেই দুইটার চাপের সমষ্টি হবে, এই দুইটার চাপের সমষ্টি হবে মোট চাপ। তো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় তো এই সূত্রের আসলে ব্যাখ্যা আসবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, সে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হলো যে আংশিক চাপ সূত্রটি কে দিয়েছেন আর নিচের কোনটি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তোমাকে এই জিনিসটা পুরোপুরি পারতে হবে যে পি টোটাল ইকুয়াল টু পি ড্রাই এয়ার প্লাস পি ভ্যাপর, এই কথাটুকু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই লাইনটা পরীক্ষায় আসবে যে একটা গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান যে চাপটা দেয় ওইটাকেই বলা হয় আংশিক চাপ। সো আংশিক চাপ মানে প্রত্যেকটা উপাদানের চাপকে আলাদা আলাদা করে ধরলে যে চাপটা বলা হয় সেটাকেই বলা হচ্ছে আংশিক চাপ। এই অংশ থেকে ভর্তি পরীক্ষায় 2টা এমসিকিউ আসতে পারে। আশা করি এই 2টা এমসিকিউ বুঝতে পারলে। একটা হলো আংশিক চাপ সূত্রটি কে দিয়েছে এবং 2 নাম্বার হলো সূত্রটি দেখতে কেমন। 3 নাম্বারটা হলো বোনাস, আংশিক চাপ কাকে বলে। ঠিক আছে, সো এইখানে দেখো একটা সূত্রের বিবৃতি করা আছে। পরীক্ষায় এই সূত্রটা ডিরেক্ট তুলে কখনোই দিবে না, কখনোই তোমাকে পরীক্ষার হলে এই সূত্রটা তুলে দিবে না। তবে তুলে দিবেটা কি?
তোমাকে জাস্ট বলে দিই, এই সূত্রটা যদি কখনো তুলে দেয় বলতে পারে এটা কার সূত্র বা এটা কোন সূত্র, এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইটুকু যাতে আমরা মনে রাখার চেষ্টা করি, দ্যাটস ইট। এখান থেকে আর আমি যদি কোনো কিছু নাও জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এখান থেকে আর কোনো কিছু জানার তোমার দরকার নাই। দ্যাট উইল বি এনাফ। আংশিক চাপ সূত্র থেকে তুমি যে এইটুকু জানো, দ্যাটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওকে। সো এইটুকু জানলেই হলো। এখন এখানে আংশিক চাপ বের করার একটা সূত্র আছে, সেই সূত্র থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আংশিক চাপ কিভাবে বের করে? আংশিক চাপ বের করার জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ এখানে মোল ভগ্নাংশ কাকে বলে। যারা বইটা পড়তে চাও পরীক্ষায় কোন কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে, আমরা অ্যাকচুয়ালি সেটা নিয়ে আলোচনা করছি। এই লাইন থেকে মোল ভগ্নাংশ কাকে বলে? কোন উপাদানের মোল সংখ্যা, গ্যাস মিশ্রণের মোল সংখ্যা, এইটাকেই বলা হয় মোল ভগ্নাংশ। পরীক্ষায় কিন্তু এই জিনিসটাই আসবে যে মোল ভগ্নাংশ কাকে বলে। ভর্তি পরীক্ষার জন্য এইটুকু খুবই গুরুত্বপূর্ণ, মোল ভগ্নাংশ কাকে বলে। এইটা আমরা কষ্ট করে অবশ্যই এইটুকু জানার চেষ্টা করব। একটা মাত্র লাইন দেখো, এইচএসসি এর সাথে ভর্তি পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এইচএসসি তে তোমার এই পুরো পেজটা পড়া লাগতো, এই পুরো পেজ থেকে যে কোনো প্রশ্ন আসতে পারতো। কিন্তু যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবে, এই পুরো পেজ থেকে শুধুমাত্র একটা লাইন পড়তে হবে ইনশাআল্লাহ। এই একটা লাইন পড়লেই তুমি, আচ্ছা অনেকেই বলছে সাউন্ড এখনো কম, আমি চেষ্টা করছি সেটাতে আরেকটু ক্লিয়ার কাজ করার। আমি আরেকবার অফ করে অন করলাম, আশা করি এখন কিছুটা হলেও আশা করি বেশি শোনা যাবে। আচ্ছা, যারা বলছো আমাদের ক্লাস আর হবে কিনা, অবশ্যই আমাদের ক্লাস নিয়মিত হবে। আমরা আজকে ইনশাআল্লাহ রুটিন দিয়ে দিব যে কবে আমাদের কোন ফ্রি ক্লাসটা হবে। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলো ক্লাসই হবে, শুধু বায়োলজিতে আমরা ফোকাস করব না, যাতে তোমরা যা শিখবা ডিএফসি মার্কস থেকে সেটাই যাতে কাজে লাগাতে পারো, এবং যেটা পড়বা সেটাই যাতে তুমি ভালো মতো এই চ্যাপ্টারটা পড়া হয়ে যায়। ওকে, আচ্ছা। সো এইখানে আমরা এইটুকু শিখলাম যে আংশিক চাপে মোল ভগ্নাংশ কাকে বলে, এইটুকু আমরা জানলাম। এইটা থেকে পার করে দেই এখানে আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়। এগুলো থেকে কিন্তু আর কোনো, এগুলো থেকে কিচ্ছু তুমি যদি না পড়ো তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এখান থেকে তুমি যদি আর কিচ্ছু না পড়ো, এখান থেকে কোনো প্রশ্নই পরীক্ষায় আসবে না, কিচ্ছু আসলে দরকার হয় না। এটা আমরা অলরেডি আগেই পড়েছি যে এই একই রকম সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্রে এই সূত্রটা কিন্তু আংশিক চাপ সূত্র থেকেই বের করা হয়েছে। এই সূত্রটা দিয়ে কি বোঝায়? এই সূত্র দিয়ে বোঝানো হয় যে শুষ্ক গ্যাসের চাপকে যদি পি ড্রাই দ্বারা প্রকাশ করা হয়, ড্রাই মানে শুষ্ক, আর ওই পানির বাষ্প চাপকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, তখন সেই জায়গায় আমরা যদি তাকায় দেখি তাহলে সেই জায়গায় বায়ুমণ্ডলের চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, এইটা হচ্ছে সেই সূত্র। অর্থাৎ শুষ্ক গ্যাসের চাপ প্লাস পানির বাষ্প চাপ ইকুয়াল টু সেই এলাকার বায়ুমণ্ডলের চাপ। এবং এটা দিয়ে আরেকভাবে বের করা যেতে পারে, শুষ্ক গ্যাসের চাপ সমান হলো বায়ুমণ্ডলের চাপ মাইনাস পানির বাষ্প চাপ। এখন এই তথ্যগুলো কি খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য? এগুলো আসলে আহামরি খুব একটা ইম্পর্টেন্ট না। এই অংশটুকু তুমি শুধু দেখে রাখতে পারো। এখান থেকে পরীক্ষায় এই পর্যন্ত প্রশ্ন আসে নাই, ভবিষ্যতে যে আসবে তারও কোনো গ্যারান্টি নাই, এবং মনে হয় না যে তার ভবিষ্যতে এই টপিক থেকে প্রশ্ন আসার কথা। শুধুমাত্র যতটুকু বললাম ততটুকু আপনি জেনে ফেললেই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন এই টপিক থেকে আসে নাই, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অলরেডি মেডিকেলে আসছিল, এমসিকিউ 1.20। যারা ক্লাস করছো যে 136 জন, তাদেরকে এটার উত্তর জানা আছে নাকি? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? মেডিকেল ভর্তি পরীক্ষায় এইটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নে আসছে। কেউ কি কমেন্ট করে জানাবা ক খ গ ঘ কোনটা হচ্ছে উত্তর? এইখানে অনেকেই বলেছে 593.4 মিলিমিটার মার্কারি, এবং এখানে উত্তর করেছে সিরাজুম মনির বলেছে 0.3 মিলিমিটার। এখানে তামান্না ইসলাম রিয়া বলেছে এ, নাফিস মুক্তাদির বলেছে এ। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? এখানে বাকিদের কমেন্ট দেখতে চাচ্ছি যে এই প্রশ্নটা কিন্তু অলরেডি মেডিকেলে চলে আসছে।
এবং এখানে অনেকেরই উত্তর পাচ্ছি। আমি যদি একটু উত্তরগুলা দেখার চেষ্টা করি। অনেকজন বলেছে এবং সবাই বলেছে। পিয়াল বড়ুয়া লিখন বলেছে, সুমি আক্তার, ইকরামণি, মুনতাহা, ইউএইচ রেসিম ব্যারি, সেও বলেছে। নামটা যদি এখনো আমার বোধগম্য না, এটা দিয়ে আসলে কি বোঝায়। ঠিক আছে, তারা সবাই বলেছে যে এটার উত্তর হচ্ছে এ। ওকে ফাইন। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হলো এইটা। এখন এই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ, এটা বের করার জন্য বায়ুমণ্ডলে আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হলো, পুরো সকল গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হলো 80%। ঠিক আছে, এবং বাকি গ্যাসগুলো হলো 20%। তো আমরা যদি সেইভাবে চিন্তা করি, দেখি বায়ুমণ্ডলের তাপ প্রেশারকে যদি আমরা 1 অ্যাটমসফিয়ার চিন্তা করি, ঠিক আছে, সো তাহলে এটা যেহেতু বায়ুমণ্ডলের 78% জায়গা দখল করে, এটা কিন্তু একটা বুদ্ধির খেলা। বুদ্ধির খেলাটা কিরকম, আমরা একটু তাকাই দেখি যে এটা কিভাবে এই জিনিসটা আসলো। আমরা জানি যে বায়ুমণ্ডলকে চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, এবং আমরা সবাই জানি বায়ুমণ্ডলের 78% গ্যাস হলো নাইট্রোজেন। তাহলে 1 অ্যাটমসফিয়ারের মধ্যে 0.78 অ্যাটমসফিয়ার কিন্তু হবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ। তো এইটাই কিন্তু পরীক্ষায় আসছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত, 0.78 অ্যাটমসফিয়ার। এখন এই 0.78 অ্যাটমসফিয়ারকেই তুমি কনভার্ট করবা হলো মিলিমিটারে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান হলো 760 মিলিমিটার মার্কারি। তাহলে তুমি এইটাই বের করবা, 0.78 অ্যাটমসফিয়ার সমান কত। তো এটার জন্য আমরা, তাহলে তুমি এটাই করবা, 760 কে 0.78 দ্বারা তুমি গুণ করবা, দ্যাট ইজ ইওর অ্যান্সার। এটা একটু গুণ করে জানাবা নাকি কত আসে? 760 কে 0.78 দ্বারা গুণ করলে কত আসে একটু জানানো যাবে নাকি? আমি নিজে ক্যালকুলেটরে গুণ দিচ্ছি, 760 গুণন 0.78, এবং তুমি যদি গুণ করো তুমি দেখতে পাবা 592.8। এবং এখন এখানে কেন 592 আসলো, কারণ এটা হবে 78 দশমিক সামথিং। ঠিক আছে, সো এই যে সামথিং বাদ দিয়েছি সেই জন্য হলো এটা। সেটা অনেকেই জানতা না এটার ব্যাখ্যাটা কি। এটার ব্যাখ্যাটা হলো বায়ুমণ্ডলের 78% গ্যাস হলো আমাদের নাইট্রোজেন। আমি কি জিনিসটা যারা ক্লাস করলাম, আমি কি জিনিসটা সবাইকে বোঝাতে পারলাম যে কেন এটা উত্তর? ইয়েস, 592.5। তো এটাই কিন্তু 593, এটাই কিন্তু পরীক্ষা, এটাই তুমি যদি বুদ্ধি, এটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে গত বছর, এই প্রশ্নটাই এসেছে। এবং এই প্রশ্নটা আমি এইটুকু বলতে পারি যেটা হাজারি স্যারের এই জায়গা থেকে হুবহু এসেছে। যারা এখনো সন্দীপ কুমার স্যারের বই পড়ো, এই বইগুলো প্রত্যেকটা বই খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে কিন্তু এই হাজারি স্যারের বই থেকে। তো এই প্রশ্নটা ডিরেক্ট তুলে দিয়েছে। সো হোপফুলি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আশা করি সবাই বলতে পারবা যে কেন এই ঘটনাটা ঘটলো, কেন 592 হলো উত্তর। পারা যাবে তাই তো, ইনশাল্লাহ। ওকে, সিরাজুম মুনির বলেছে জি ভাইয়া, থ্যাংক ইউ। সো এই এমসিকিউ সলভ করলেই হবে, এখান থেকে কোনো অঙ্ক আপনার করা দরকার নাই, আপনি এইটুকু জানলেই হয়ে গেছে ইনশাল্লাহ। শুধুমাত্র এই এমসিকিউ গুলো সলভ করতে হবে ইনশাল্লাহ, এখান থেকে তেমন কোনো অঙ্ক আসবে না। ওকে ফাইন, ঠিক আছে। এইবার আমরা পরের টপিকে চলে যাই। আমরা একটা করে টপিক ধরবো এবং একটা করে টপিক শেষ করব ইনশাল্লাহ। তোমরা কার আসলে, আমি আসলে আজকে জুমে ক্লাস নিচ্ছি না, তো এই জুমে ক্লাস নেওয়াটা আমার কাছে খুব বেশি প্রিফারেবল মনে হয়। সবার কথা আমি স্পষ্টভাবে শুনতে পারি, মাঝে মাঝে বলতে পারি কারো কোনো সমস্যা আছে কিনা। এই লাইভে ক্লাস নিলে যেটা হয়, বারবার জিজ্ঞাসা করতে হয়, তোমাদেরকে কষ্ট করে কমেন্ট করতে হয়। ঠিক আছে ভাইয়া, ক্যালকুলেটর ইউজ করা যায় না, কিভাবে ক্যালকুলেট করব? ছোট বোন, এইটা ক্যালকুলেট তোমাকে মানে এটা ছোট্টবেলায় গুণ করছো না, গুণ ভাগ করছো, সেই গুণ ভাগ দিয়েই করতে হবে। 760 গুণ 98, এটা করে দুইটা করে দিলেই তো হলো। আচ্ছা, রাজু আহমেদ বলেছে আরেকবার বুঝান। ওকে ফাইন রাজু, যেটা বুঝতে পারো নাই তুমি আরেকবার, তোমাকে আমি বোঝাবার চেষ্টা করছি। ওকে, লেট মি ফাইন্ড ইট। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমরা জানি যে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন থাকে এবং বায়ুমণ্ডলের চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। সো সব গ্যাস মিলায় চাপ দেয় 1 অ্যাটমসফিয়ার, যেখানে যার মধ্যে নাইট্রোজেন থেকে 78%। তাহলে খুবই সহজ কথা যে 100% সমান যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে 78% সমান হবে 0.78 অ্যাটমসফিয়ার। এখন আমরা সবাই জানি এই কথাটা, আশা করি আমরা সবাই জানি যে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি।
তাহলে 0.78 অ্যাটমসফিয়ার সমান, আমরা এটা সবাই বলতে পারবো তো নাকি? 0.78 গুণন 760। এখন যারা বললা এটা কিভাবে করব, ছোট্ট বোন তোমাদেরকে যেটা করতে হবে, ছোট্টবেলায় ফিরে যেতে হবে, 760 গুণন 78 করবা। 760 গুণন 78 করলে এটা একদম ছোটবেলার গুণ, একদম শূন্য। 8 শূন্য 0, 6 8 48 8, হাতে বাকি 4, 7 8 56 আর 4 এই করে দিলা, 7 8 56 আর 4 হলো 60। 7 0 0, 6 7 42 2, 6 7 42 2, হাতে বাকি 4, 7 7 49 আর 53। সো দ্যাটস ইট, এই যে করে ফেললাম। সো এইখানে তাকায় দেখো কি দাঁড়ালো, 0 8 2 9 5। সো 0 8 2 9 5, 5 9 2 8 0। এখানে দশমিক ছিল, তাহলে দশমিক 2 ঘর আগে। এই তো, এই জিনিস তুমি যদি হাতে না করতে পারো তাহলে বুঝবা যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা তোমার জন্য না। অনেক সময় কিন্তু আমাদেরকে রোগীদের জন্য বেশ কিছু হিসাব কিতাব করতে হয়। এই হিসাব কিতাব গুলা কিন্তু আমাদের সবাইকে, ক্যালকুলেটর ব্যবহার না, আমরা কিন্তু হাতে কলমে করি রোগীদের জন্য। ঠিক আছে, ওকে। সো আশা করি তুমি এটা পারবা। এখানে দশমিক ছাড়াই প্রথমে গুণ করতে হবে। যারা দশমিকের গুণ পারো না, আমি এই তো মাত্র করে দিলাম, এই যে 592.80 চলে আসলো আমার। আশা করি উত্তর করা যাবে, আশা করি পারবা। ওকে, এই অংশটা আমি পার করে চলে যাচ্ছি। এই অংশে আমি আর সময় ব্যয় করব না। এই টপিক থেকে এর চেয়ে বেশি প্রশ্ন আসলে কখনোই ভর্তি পরীক্ষায় আসবে না। দ্যাটস ইট। এবার এই টপিকটা মাত্র 5 মিনিট সময় নিব আমরা। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, পরীক্ষা একদম হেডলাইন থেকে প্রশ্ন আসবে। গ্যাসের ব্যাপনের এই সূত্রটা কে দিয়েছেন? গ্যাসের ব্যাপনের এই সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী গ্রাহাম। আমরা মনে রাখবো যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। আশা করি আমরা সবাই এই হেডলাইনটা মনে রাখবো। এটা কিন্তু পরীক্ষায় আসবে। সবচেয়ে মজার বিষয়, এইটা পরীক্ষায় আসলেও তোমার কিন্তু পরীক্ষায় এই জিনিসটা মনে থাকবে না। সো নামটাতে সবার আগে গুরুত্ব দিব যে বিজ্ঞানী গ্রাহাম এটা করেছেন। ওকে, এবার ব্যাপনের সংজ্ঞা কি? ব্যাপনে দুটা জিনিস খেয়াল করবা, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে জিনিস যাবে। তাহলে ব্যাপনের জন্য জিনিস লাগবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। এইটা হলো 1 নাম্বার কথা। এটি হলো ব্যাপন। এবং ব্যাপনের উদাহরণ আমরা সবাই পারি, ওই বিষয়ে আমি আর যাবো না। তুমি তোমার রুমের এক জায়গায় এয়ার ফ্রেশনার মারলা, রুমের সব জায়গায় এয়ার ফ্রেশনার ছড়িয়ে গেল, এই জিনিসটাকেই বলা হয় ব্যাপন। সো পরীক্ষা এখান থেকে তেমন কিছু আসবে না। তবে মনে রাখবা, ব্যাপন কিন্তু সকল পদার্থের হয়, কঠিন তরল গ্যাসীয় সকল পদার্থের হয়। এটা হলো 2 নাম্বার কথা। পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্যাপন সম্পর্কে কোনটি সত্যি নয়, ব্যাপন সম্পর্কে কোনটি মিথ্যা নয়। সো এখানে 1 নাম্বার কথা হলো উচ্চ ঘনত্বের স্থান থেকে 2 নাম্বার, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বে যাবে। 2 নাম্বার কথা হলো এটা সবারই কিন্তু হয়। 3 নাম্বার কথা কিন্তু হলো স্বতঃস্ফূর্ত ভাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোনটা ব্যাপন সম্পর্কে মিথ্যা। আর তাকায় দেখো স্বতঃস্ফূর্ত ভাবে সমান ভাবে। পরীক্ষায় এই প্রশ্নটি যদি আমি কখনো করতে চাই, তাহলে আমি এই যে বোল্ড হরফ, এই লাইন থেকেই কিন্তু প্রশ্ন বানাবো, এই লাইন থেকেই প্রশ্ন বানাবো। আচ্ছা, সো এই লাইন থেকে আমি 4টা প্রশ্ন বানাবো যে ব্যাপনের জন্য কোনটা মিথ্যা। তোমাকে কিন্তু এই যে আমি 4টা কথা দাগাই দিলাম, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, কঠিন তরল সবার হয়, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে, এই সবগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। আশা করি তুমি এটা উত্তর করতে পারবা। নিঃসরণ বা অনুব্যাপন তাহলে কি? এইখানে তাকাই দেখো, ব্যাপন কিন্তু স্বতঃস্ফূর্ত, ওখানে কিন্তু কোনো চাপের ব্যাপার নাই, ওটা কিন্তু একাই হয়। ব্যাপন তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, স্বতঃস্ফূর্ত। কিন্তু নিঃসরণ হলো বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে এবং সরু ছিদ্রপথে গ্যাসের সজোরে একমুখে বের হয়ে যাওয়াকেই বলা হয়, গ্যাসের সজোরে একমুখে বের হয়ে যাওয়াকেই বলা হয় নিঃসরণ। সো পরীক্ষার জন্য এই 4টা কথাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, যে নিঃসরণের জন্য কোনটা সত্য। ঠিক আছে, ওকে ওকে। এখন একজন বলেছে যে ভাই কঠিন পদার্থের কিভাবে ব্যাপন হয়? ছোট ভাই, তুমি যেগুলো গুঁড়া, পাউডারের গুঁড়া, ধরো তুমি পাউডারের গুঁড়া তুমি পানির মধ্যে মিশাইলা, সেই পাউডারের গুঁড়াটা পানির সব জায়গায় ছড়িয়ে যাবে না? তুমি যখন চিনি এবং চিনি পানিতে শরবত বানাও, চিনিটা প্রথমে এক জায়গায় দাও, চিনিটা যে চারিদিকে ছড়িয়ে যায় ধরো, বা এটা তো তারপরও ধরো যে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু পাউডার ধরো মিশে যে দ্রবীভূত হয় না, সেটা দেখবা যে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাওয়া, এই ছড়িয়ে যাওয়াটাকেই বলা হয় ব্যাপন। সো পরীক্ষার জন্য এই টপিকটা 5 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কালকে প্রশ্ন আসে,
আমি কিন্তু মোটেই অবাক হব না, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসবে। নিচের কোনটা ব্যাপনের জন্য, কোনটা নিঃসরণের জন্য সত্য, কোনটা মিথ্যা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপন হলো তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, নিঃসরণও কিন্তু একই রকম, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। তারপর এখানে ঘনত্বের যে গুরুত্বপূর্ণ কথা হলো, বাইরে থেকে একটা খুব চাপ দেওয়া হয়। এখন বাইরে থেকে চাপ দেওয়া হয় বলতে, ধরো একটা ফুটবল আছে, ফুটবলটার মধ্যে তুমি একটা ছোট্ট ছিদ্র করলা, সেই দিক দিয়ে গ্যাস কিন্তু অনেক বেশি চাপে বের হয়ে যাবে। এই যে গ্যাসের অনেক বেশি চাপে বের হয়ে যাওয়া, এই গ্যাসের অনেক বেশি চাপে বের হয়ে যাওয়াটা, এই অনেক বেশি চাপ বের হয়ে যাওয়াটাই হলো ব্যাপন। 2 নম্বর কথা, তাকায় দেখো, ফুলের সুগন্ধ এবং H2S গ্যাসের দুর্গন্ধ। আমাদের যে পায়খানা দুর্গন্ধ হয় সেটার জন্য দায়ী কিন্তু H2S গ্যাস। যারা আমাদের স্টুডেন্ট তারা তো এটা জানেই, যারা আমাদের স্টুডেন্ট না তাদেরকে আমি এটা জানিয়ে দিলাম, মানে যারা আমাদের পেইড স্টুডেন্ট না তাদেরকে জানিয়ে দিলাম। আর গাড়ির চাকার টিউব দিয়ে যে বের হয়ে যায় সেটা কিন্তু নিঃসরণ। পরীক্ষা কিন্তু এই উদাহরণটাই আসবে। একটা ফুটবল ফেটে গেল বা বেলুনের ছিদ্র হয়ে গেল, সেইটা কি? বেলুন ছিদ্র হয়ে যাওয়া কিন্তু নিঃসরণ। ঠিক আছে, আচ্ছা। এইবার তাকায় দেখো, ব্যাপন কেন হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। পদার্থের কণাগুলার স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপন হয়। পরীক্ষা কিন্তু এটাই আসবে, ব্যাপন কেন হয়? পদার্থের কণাগুলার স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে, আর নিঃসরণ হয় চাপের পার্থক্যের কারণে। একটাই যদি পরীক্ষা প্রশ্ন আসে সেটা কিন্তু এইভাবে প্রশ্নটা আসবে যে কোনটির কেন হয়। আশা করি পারা যাবে। যারা কমেন্ট করছো, আমি যদি কিছু কমেন্ট করতে বলি তখন কমেন্ট করো, না হলে আপাতত ক্লাসটা মন দিয়ে করো, কমেন্টের দিকে এত মনোযোগ দেওয়া দরকার নাই। আচ্ছা, ব্যাপনে তাকায় দেখো, বায়ুর চাপ থাকে সমবায়ু চাপে, আর এইখানে তাকায় দেখো অধিক চাপের প্রভাবে। এখানে অধিক চাপের প্রভাবে কণাগুলো দ্রুত চলবে, আর ব্যাপনে বায়ুর চাপ আসলে সমান থাকে, কণাগুলো আস্তে আস্তে চলে। সমান বায়ু চাপে আস্তে আস্তে, অধিক চাপে এটা চলে দ্রুত। পরীক্ষায় কিন্তু এখান থেকে সত্য এবং মিথ্যা আসবে। ব্যাপনের বেলায় বাইরে ভেতরে সব জায়গায় একই বায়ু চাপ, নিঃসরণের বেলায় বাইরে কম চাপ আর ভেতরে অধিক চাপ। একটা ফুটবলের ভেতরে তো অনেক বেশি চাপ থাকে, ফুটবলের ভেতরে অনেক বেশি চাপ, বাইরে সেই তুলনায় কম চাপ, সেই জন্যই কিন্তু ফুটবলের বাতাসটা বাইরে থেকে ভেতরে চলে আসে। আশা করি এই পার্থক্যটা আমি যতটা গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়াইলাম, তোমরা ঠিক ততটা গুরুত্ব দিয়েই পার্থক্যটা পড়বা। আমি যা পড়াচ্ছি সেটা পুরোপুরি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কেউ যদি এইটা ঠান্ডা মাথায় ফলো করে বইয়ের জন্য, আমি যেটা পড়াচ্ছি কথাগুলো যদি মনের মধ্যে ঢুকিয়ে নেয়, সে কিন্তু যেখান থেকে যেই পরীক্ষায় অংশগ্রহণ করুক, ইনশাল্লাহ উত্তর করতে পারবে। ওকে, এখন এই যে এই সূত্রটা দিয়েছেন স্কটল্যান্ডের রসায়নবিদ থমাস গ্রাহাম, এবং তিনি কিন্তু একটা সূত্র উপস্থাপন করেন। এই সূত্রটা যদিও নাম হলো গ্রাহামের ব্যাপন সূত্র, কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে এটা কি শুধুমাত্র ব্যাপনের জন্য প্রযোজ্য? উত্তর হচ্ছে না, এই সূত্রটা ব্যাপন এবং অনুব্যাপন বা নিঃসরণ দুইটার জন্যই প্রযোজ্য। তো যারা ক্লাস করছো, আমি একটু পরে প্রশ্ন জিজ্ঞাসা করবো যে কেমন শিখছো, ঠিক আছে? ওকে, সো এটা ব্যাপন এবং নিঃসরণ দুইটার জন্যই কিন্তু প্রযোজ্য, আমরা যাতে সেই কথাটা মনে রাখি। সূত্রটা পরীক্ষার জন্য দারুণ 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 গুরুত্বপূর্ণ। যে সূত্রটাতে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে? ব্যাপন হার এবং গ্যাসের মোলার ভর এর গ্যাসের মোলার ভরের মাঝে। এবং সূত্রটা হচ্ছে ব্যাপন হার মোলার ভরের বর্গের ব্যস্তানুপাতিক, বা সহজ ভাষায় আমরা এইটা বলতে পারি, মোলার ভর যার যত বেশি সে কিন্তু তত কম ব্যাপন হবে। সো ব্যাপন হার তাহলে এইভাবেও বলা যেতে পারে, যার ওজনটা বেশি সে কিন্তু তত কম বের হতে পারবে। মোটা মানুষ কম দৌড়াইতে পারে, এটা তো আমরা সবাই জানি। তাহলে মোটা মানুষ যে কম দৌড়াইতে পারে, এটা কিন্তু সেই সূত্র। পরীক্ষার হলে উল্টাপাল্টা করার কিছু নাই। ব্যাপন হার যদি আলফা হয় তাহলে 1/√m, এই √m হলো গ্যাসের মোলার ভর। ঠিক আছে, সো আমরা আর ধরলাম, ব্যাপন হার যদি আর হয় তাহলে আর সমানুপাতিক 1/√m। এখন এইটা থেকে আমরা আরেক যে সূত্রটা ডিরাইভ করতে পারি, প্রথম গ্যাস এবং দ্বিতীয় গ্যাসের জন্য সূত্রটা দাঁড়াবে এমন, R1/R2 = M2/M1। ছোট ভাই বাপুটা, কালকে ভর্তি পরীক্ষার হলে কিন্তু তুমি এই তথ্যটাই কিন্তু পরীক্ষার হলে তুমি কালকে পাবা, এইটাই কিন্তু তুমি কালকে দেখতে পাবা, এবং এই তথ্যটাই কালকে ভর্তি পরীক্ষায় এই অংশটাই কিন্তু কালকে আসবে। ঠিক আছে, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কম মোলার ভরের ব্যাপন হার কিন্তু কি হবে? কম মোলার ভরের গ্যাসের ব্যাপন হার কি হবে? বেশি হবে। আমরা তাহলে এই কথাটুকু শিখলাম। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, দেখো এখানে একটা দেওয়া আছে HCl, একটা দেওয়া আছে অ্যামোনিয়া। কেউ আমাকে বলবে নাকি HCl এর আণবিক ভর কত আর অ্যামোনিয়ার আণবিক ভর কত? কারো কি জানা আছে? একটু কমেন্ট করে জানাবা নাকি HCl এর আণবিক ভর কত আর অ্যামোনিয়ার আণবিক ভর কত? দেখি কে বলতে পারে।
কোনটার আণবিক ভর কত, কোনটার আণবিক ভর কত, একটু কে বলতে পারবে, একটু বলবেন নাকি কোনটার আণবিক ভর কত? এখানে বেশ কয়েকজন অলরেডি কমেন্ট করছে, খুব সুন্দর। এখানে যদিও সবাই বলতে, অপসরা ওয়ালিজ, অর্ণব বলছে, সিরাজুম মনির বলেছে, জুবাইর বলেছে, এবং সবাই ঠিক বলেছে। তাহলে HCl এর হলো 36.5 আর অ্যামোনিয়ার হইল 17। আচ্ছা, তাহলে 36.5 আর 17 এই যে ব্যাপন হার, তাহলে আমরা তো সবাই জানি যে এই যে মোলার ভর, এই মোলার ভর, এই বেটা হলো মোটা, এই বেটা হলো হালকা। তাহলে এখান থেকে তো অবশ্যই বলা যায় যে হালকা তার ব্যাপন বেশি হবে, এবং হালকা মানুষ বেশি দৌড়াইতে পারবে। অ্যাকচুয়ালি যদি সবসময় সেটা সত্য নাও হতে পারে, হালকা মানুষের যদি শরীরে শক্তি না থাকে তাহলে সে কিভাবে দৌড়াবে। তারপরে মনে রাখার জন্য তাহলে কার ব্যাপন হার বেশি হবে, সো অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হবে। আমরা কিন্তু সেই কথাটাই মনে রাখবো যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হবে, এবং সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হবে। সো পরীক্ষায় যদি কালকে প্রশ্ন আসে যে কোনটির দুটো গ্যাস দেওয়া থাকলো কোনটার ব্যাপন হার বেশি, আশা করি তুমি উত্তর করতে পারবা। এইটা হইলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কি কথা, তাকায় দেখো ব্যাপন হারের সাথে কোনটা সম্পর্কযুক্ত। দেখি বলো তো, ABCD এইটা বলো, ক খ গ ঘ, এইটা বলো যে ব্যাপন হারের সাথে কোনটা সম্পর্কযুক্ত। দেখি এইটা বলো, গ্রাম পারমাণবিক ভর, নাকি গ্রাম আণবিক ভর, নাকি তুল্য ভর, নাকি গ্রাম পারমাণবিক ভর, বলো। শাহজালাল জুবাইর বলেছে গ্রাম আণবিক ভর। শাহজালাল জুবাইর, খুবই ভালো শাহজালাল, তুমি একটা উত্তর করেছো। আরেকজন বলো। আনিকা ওয়াজিহা বলেছে 4, রোহন ঘোষ বলেছে 4, মাহিমও ঠিক একই কথাই বলেছে। তো তোমরা সবাই যখন একই কথা বলছো তখন তো আমার আর এর বিপক্ষে যাওয়ার সুযোগ নাই। সো দেখো, কিন্তু অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলতে পারো। সো আমরা মনে রাখবো যে অবশ্যই গ্যাসের আণবিক ভর আমরা হিসাব করব, ঠিক আছে। সো আণবিক ভরটাই কিন্তু উত্তর। এটা কিন্তু পরীক্ষায় যদি চলে আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই যে খুবই গুরুত্বপূর্ণ। দেখি আর কে কে কমেন্ট করেছে যারা জানাতে চাও। ইয়াস, ফারদিন কমেন্ট করেছে, খুবই ভালো ফারদিন, থ্যাংক ইউ যে তুমি বলতে পেরেছো, খুব ভালো। আমরা ওকে কিছু সময়ের জন্য ওকে, সো আমরা এটাই কিন্তু পরীক্ষায় আসবে যে ইকরামনি বলেছে, সাদবিন এনায়েত ফারদিন, এরা মূলত সবাই আমাদের জুম ব্যাচের ইউজার, তারাই কিন্তু আজকে বেশি বলছে। ওকে, ফারদিন 4 বার বলেছে, ফাইন, তোমরা সবাই উত্তর করতে পারছো। সো দ্যাটস ইট, আমরা এইটুকুই মনে রাখার চেষ্টা করব। তাহলে এখান থেকে আর কি প্রশ্ন আসবে, একদম লাস্টের লাইনটা এখানে তাকায় দেখো, এটার সাথে কিন্তু গ্রাহামের আরেকটা সূত্র আছে, সূত্রটার নাম হলো ঘনত্বের সূত্র, গ্যাসের ঘনত্ব ভিত্তিক গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহাম শুধুমাত্র আণবিক ভরের কথা বলে কিন্তু তিনি থেমে যাননি, তিনি কিন্তু ঘনত্বের কথাও বলেছেন। তাকায় দেখো, ঘনত্বের সাথেও কিন্তু সম্পর্কটা একই রকম, অর্থাৎ গ্যাসের ঘনত্ব, অর্থাৎ গ্যাসের যে ঘনত্বের, মূলত ঘনত্ব যার যত বেশি, একই কথা, তার তত কম ব্যাপন হবে, বা ঘনত্ব যার যত কম তার তত বেশি কিন্তু ব্যাপন হবে। সো দেখো, সূত্র কিন্তু দুইটা, একটা আণবিক ভর দিয়ে আর একটা ঘনত্ব দিয়ে, এবং পরীক্ষার জন্য কিন্তু তোমার পরীক্ষায় আসবে নিচের কোন সূত্রটি ভুল, তোমাকে কিন্তু তখন এটা উত্তর করতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা এইটাই কথাটা মনে রাখবো। এখন আমি যে লাইনটা দাগাই দিব সেটা হলো 5 স্টার ইম্পর্টেন্ট লাইন, 5 স্টার ইম্পর্টেন্ট লাইন, এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। যারা ক্লাস করছো এইটাই পরীক্ষায় আসবে, আসলে তখন আমাকে বলো যে ভাইয়া ঠিক বলেছিলেন, যে এটা কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে এটা কি চলে আসলো, এটাকে আমি সরিয়ে দেই। এখানে তাকিয়ে দেখো, গ্যাসের ব্যাপন হার নির্ধারণকারী ফ্যাক্টর কয়টা, উত্তর হলো 3টা। একটা হলো মোলার ভর বা ঘনত্ব, যেটা সূত্র আমরা পড়লাম, আরেকটা মনে আছে গ্রাহামের সূত্র কিন্তু স্থির চাপে এবং স্থির তাপমাত্রায়। তার মানে যদি তাপমাত্রা এবং চাপ বদলে ফেলো তাহলে কিন্তু ব্যাপন হার বদলে যাবে, কথাটা কিন্তু মনে রেখো। তাপমাত্রা এবং চাপের সাথে কিন্তু সম্পর্কটা অবশ্যই পরিবর্তন হবে, তাপমাত্রা এবং চাপের সাথে কিন্তু সম্পর্কটা বদলে যাবে, ঠিক আছে। আর এছাড়া যদি অনুব্যাপনের জন্য সূত্রটা বলো, তাহলে ছিদ্রের আকার এবং গ্যাস অণুর আকারের উপরে নির্ভর করে। সো পরীক্ষায় কালকে যদি তুমি পরীক্ষায় অংশ নাও এবং এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে,
ওকে, একটু ভাঙচুর চলছে, আসলে একটু শব্দ হয়েছে সৌরভ। ওকে, এখন সাউন্ড ঠিক আছে কিনা সৌরভ? ওকে, আশা করি সাউন্ড ঠিক আছে। ওকে, দুই একটা ভাঙচুর চলছে। সো পরীক্ষায় দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পরীক্ষায় কিন্তু ফ্যাক্টর গুলো অনেক বেশি প্রশ্ন আসে। তোমরা যদি বিগত বছর প্রশ্ন দেখো, দেখবা যে এটার ফ্যাক্টর কোনটা, এটার ফ্যাক্টর কোনটা, তখন কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনটার ফ্যাক্টর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ব্যাপন হারের উপরে কোনটি নির্ভর করে এইটুকু জানলেই হবে। এবার আরেকটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক পড়াবো। ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ কি? ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ, তাকায় দেখো এখানে আধুনিক প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কি কি পরীক্ষা প্রশ্ন আসবে, কোনটি প্রয়োগ নয়। 1 নাম্বার, তাকায় দেখো, আমরা গ্যাসের আণবিক ভর বের করতে পারি। আমি তোমাকে দুইটা গ্যাসের ব্যাপন হার দিয়ে দিলাম, জানা একটা গ্যাসের আণবিক ভর দিয়ে দিলাম, তুমি কিন্তু ওই সূত্রটা ব্যবহার করে অজানা গ্যাসের আণবিক ভর বের করতে পারবা। ঠিক আছে? 2 নাম্বার কথা হলো, গ্যাস মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথকই করা যায়। এই যে গ্যাস মিশ্রণ থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা হয়, এই জিনিসটাকে বলা হয় অ্যাটোমোলাইসিস। সো এখান থেকে 2 রকম প্রশ্ন আসতে পারে। অ্যাটোমোলাইসিস কোনটির ব্যবহার? উত্তর হলো ব্যাপনের ব্যবহার। আর 2 নাম্বার কথা, অ্যাটোমোলাইসিসের মাধ্যমে, অ্যাটোমোলাইসিসে যে গ্যাস পৃথক করা হয়, সেখানে কোন পদ্ধতিতে করা হয়? উত্তর হলো ব্যাপন প্রক্রিয়ায় করা হয়। আবার প্রথম লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যাপন প্রক্রিয়ায় যে গ্যাস পৃথক করা হয়, সে প্রক্রিয়াটার নাম কি? সে প্রক্রিয়ার নাম হলো অ্যাটোমোলাইসিস। লাইসিস মানে হলো বিশ্লেষণ করা, অ্যাটম মানে তো পরমাণু, এটা তো বুঝতেই পারছো। যদিও নামটা একটু মিসনোমার, এখানে কিন্তু পরমাণু বলতে এখানে গ্যাসের কথা বলা হচ্ছে। ওকে, এই আমি তো সাউন্ড ঠিক পাচ্ছি। আমার তো মনে হয় অনেকেই বলছে, রোহন ঘোষ বলে সাউন্ড ঠিক আছে, 2 জন বলতে সাউন্ড কম। এখন সাউন্ড আসলেই কম না বেশি? একটু ঠিক মতো বলবা নাকি? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি তোমাদের কথা শুনে। সাউন্ড কি আসলেই কম নাকি বেশি? যদিও আমরা যখন রেকর্ডটা আপলোড দিব, সেই রেকর্ডে কিন্তু সাউন্ড দেখা যাবে যে একদম ক্লিয়ার। আচ্ছা, দিলওয়ারা যখন বলছে যে সাউন্ড কম, আসলেই সাউন্ড কম। আরে সবাই বলছে সাউন্ড কম, শুধু সৌরভ বললো যে অল ক্লিয়ার। সৌরভ, তুই কি সবার বিরুদ্ধে যে কথা বলতেছিস? একটু হেডফোন লাগাবে নাকি তোমরা? এই আমি তো নিজেই সাউন্ড শুনলাম, দেখো কি সুন্দর সাউন্ড শোনা যাচ্ছে, আমার কথা তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে। কানিজ ফাতেমা, তোমার ওখানে কি কোনো নেটওয়ার্কের সমস্যা নাকি? মানে আমি তো দেখতে পাচ্ছি যে আমি এখানে সাউন্ড খুব ভালো পাচ্ছি। তাহমিনা বললো যে কি সুন্দর। ওকে, মাহাজাবিন বললো কি সুন্দর, সোহান বললো কি সুন্দর, সব জায়গায় খুব ভালো কথা। ইয়েস, সো দ্যাটস ইট। তাহলে এইটুকু আমরা জেনে গেলাম। আরেকটা খেয়াল করো, যে কয়লার খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় করার জন্য পরীক্ষায়, কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা এই লাইন থেকেই প্রশ্ন চলে আসবে, যে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয়ে যে যন্ত্র ব্যবহার করা হয়, সেখানে কি ধর্ম প্রয়োগ করা হয়? ব্যাপন ধর্ম প্রয়োগ করা হয়। ঠিক আছে? এবং সবচেয়ে আধুনিক প্রয়োগ কোনটা? সবচেয়ে আধুনিক প্রয়োগ হলো আইসোটোপের পৃথকীকরণ। এই যে 5টা পয়েন্ট দাগাই দিলাম, এই 5টা পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং প্রশ্ন আসলে তোমাকে কিন্তু এই উত্তর করতে হবে। আমি একটু দাগাই ফেলছি বেশি, কিন্তু এগুলাই আসবে লাস্ট একদম। এই টপিক থেকে অলরেডি প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে তাকায় দেখো, লাস্ট প্যারাটা থেকে দেখো, পারমাণবিক বোমা তৈরি করা হয় কোনটা দ্বারা? ইউরেনিয়াম 235 দ্বারা। ইউরেনিয়াম 235। আমি কিন্তু এই তথ্যটা সবাইকে জিজ্ঞাসা করব না, এখানে যারা ক্লাস করছে তাদেরকে কিন্তু আমি একটু পরে জিজ্ঞাসা করব যে পারমাণবিক বোমা তৈরি হয় কোনটি দ্বারা? পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম 235 দ্বারা। তোমরা আমাকে বলো তো, যে প্রকৃতিতে যে যে ইউরেনিয়াম যে আইসোটোপ পাওয়া যায়, এখানে দেখো 2টা আইসোটোপ দেওয়া আছে, একটা হলো 238, একটা হলো 235। একটু বলবা নাকি প্রকৃতিতে কোনটা বেশি পাওয়া যায়? ইউরেনিয়াম 235 বেশি পাওয়া যায়, নাকি ইউরেনিয়াম 238 বেশি পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায় কোনটা বেশি? দেখি কে কতটুকু পণ্ডিত এখানে আছো। সৌরভ মন্ডল বলল যে ইয়েস 238। সৌরভ একটা উত্তর দিয়েছে। দেখি আর কে কি বলে। সুমি আক্তার বলছে 238, প্রীতি আক্তার বলছে 38, আব্দুল্লাহ অর্ণব ও চলে গেল স্রোতের বাইরে, ও বলল 235। ওকে, মনিরুল বলল 235। প্রকৃতিতে কোনটা বেশি পাওয়া যায়? আচ্ছা, সিরাজুম মনির 238, খুব ভালো। নাপা এক্সটেন্ড 238, আমিনুল্লাহ আমান 238। ওকে, নাপা এক্সটেন্ড আবার কে?
একটা ওষুধ হয়ে কিভাবে ক্লাস করতে পারে মানুষ, সেটাই তো বুঝতে পারি না। আজকাল কি ওষুধেরও প্রাণ চলে আসছে? এটাকে আমি আবিষ্কার করে ফেলবো? জগদীশ চন্দ্র বসুর মতো গাছেরও প্রাণ আছে, এই জিনিসটার মতো আমি এটা আবিষ্কার করে ফেলবো নাকি? দিলওয়ারা, ওকে। অপর্ণা, ওকে। যারা 238-এর দল তাদের জন্য আমার একটু সমবেদনা, কারণ ভাইয়ারা তোমরা এটা ভুল করলে এটা আর কখনো ভুল করো না। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় 238, যারা 35 বলছো তাদের জন্য সমবেদনা। যারা প্রকৃতিতে যারা বলেছো যে সবচেয়ে বেশি পাওয়া যায় 238, অ্যাকচুয়ালি সেটাই হলো কারেক্ট। প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায় 238, এবং কতটুকু বেশি পাওয়া যায় তাকায় দেখো, বইয়ে খুব স্পষ্ট করে বলা আছে। অনেক বেশি মানে অনেক বেশি। প্রকৃতিতে তুমি যদি তাকায় দেখো, প্রকৃতিতে 238 পাওয়া যায় 99%, আর মাত্র এটা পাওয়া যায় 0.7%। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, যে প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা আর কম পরিমাণে পাওয়া যায় কোনটা। তো আমরা এইটা মনে রাখার চেষ্টা করব যে প্রকৃতিতে 235 যদি বেশি পাওয়া যেত তাহলে কিন্তু বেশিরভাগ দেশ পরমাণুতে শক্তিশালী হইতো। পাওয়া যায় না বলেই কিন্তু বেশিরভাগ দেশের হাতে পরমাণু অস্ত্র নাই। এবং এই যে 38 থেকে 35 বানানো, এইটাই কিন্তু সবচেয়ে কঠিন প্রসেস, ঠিক আছে? এবং এই জন্যই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে যে 235 ব্যবহৃত হয়, এইটাতেই কিন্তু পারমাণবিক বোমা তৈরি হয়। এবং 238 থেকে 235-এ যাওয়ার জন্যই কিন্তু দিন দুনিয়াতে এত 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 প্যারা, বা দিন দুনিয়াতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই 238 থেকে 235। এখানে একজন প্রশ্ন করেছে 238টা কি পেসমেকার বসাইতে ব্যবহৃত হয়? এটা আমি আমার বাপের জন্মে প্রথমবার শুনলাম যে ইউরেনিয়ামের পেসমেকার। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, তুই হার্টের পাশে তেজস্ক্রিয় পদার্থ কি বুঝে রাখতে চাইলি সেটা আমি বুঝলাম না ভাইয়া। তুই যদি এটা আবিষ্কার করে ফেলিস তুই একটা নোবেল পেতে পারিস। আমার এই বিষয়ে জানা নাই যে হার্টের পেসমেকার তো আসলে এটা করা হয় কিনা। কোন একজন প্রশ্ন করেছে কোনো ম্যাথ আসে কিনা, যেই ম্যাথটুকু আসে সেটা তো আমি পড়াই দিচ্ছি। তাহলে এই পেজ থেকে কি কি পড়তে হবে সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম। কেউ যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখে সে এখান থেকে কিন্তু উত্তর করে ফেলতে পারবে। এখন দেখো, এই যে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ, এই আইসোটোপ গুলাকে কি কি প্রক্রিয়া আলাদা করা হয়? ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলাকেও কিন্তু তাহলে ব্যাপন প্রক্রিয়া আলাদা করা হয়, ঠিক আছে? এবং কিভাবে ব্যাপন প্রক্রিয়া এটাকে আলাদা করা হয়? তাকায় দেখো, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে রূপান্তর করে। সো এটা আসবে না পরীক্ষায়, নাইস টু নো, আমি কিন্তু বলেও দিই যে কোনটা নাইস টু নো। এগুলাকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে রূপান্তর করে এবং আলটিমেটলি ব্যাপন প্রক্রিয়া আলাদা করা হয়। কালকে পরীক্ষায় এই টপিক থেকেই যদি প্রশ্ন আসে, আশা করি তুমি উত্তর করতে পারবা যে সবচেয়ে তাহলে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে? এখানে একজন সৌরভ মন্ডল কমেন্ট করলো হলে, আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনার ক্লাসে ডক্টরের পরিবর্তে মেডিসিন চলে আসছে, দ্যাটস দ্য ট্রুথ রাজু। তবে ডাক্তারদের জীবন, রোগী, ঔষধ এসব নিয়েই, এটা কোনো সমস্যা না। সো আমরা এটুকু জেনে গেলাম, আশা করি তুমি উত্তর করতে পারবা। এবার অধিক জেনে নাও। এই টপিক থেকে আমি মনে করি না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আহামরি কোনো প্রশ্ন আসবে। তারপরও এখানে জাস্ট একটা জেনে নাও যে স্থির তাপমাত্রায় কিন্তু ভিন্ন ভিন্ন চাপে গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগ। স্থির তাপমাত্রায় ভিন্ন ভিন্ন চাপে শুধুমাত্র তুমি চাপটা গুণ করে দিবা, সেই ক্ষেত্রে চাপটা যেটা হবে সেই চাপটা তুমি শুধুমাত্র কিন্তু এখানে বসাই দিবা। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভিন্ন ভিন্ন চাপের জন্য সূত্র কোনটা? সূত্র হলো এইটা। তো 1 অ্যাটমসফিয়ার চাপে একটা গ্যাসের ব্যাপন হার কত হবে? সূত্র কিন্তু এই যে, তাহলে সূত্র কিন্তু হুবহু ওইটাই থেকে গেল, ঠিক আছে? তো 1 অ্যাটমসফিয়ার চাপে কিন্তু সূত্রটা কিন্তু ওইটাই থেকে যাবে। সো দ্যাটস ইট। আর যদি তুমি সূত্রটা আলাদা করে ফেলো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমরা যখন আলাদা আলাদা চাপের কথা বলবো, আলাদা আলাদা চাপের জন্য সূত্রটা কিন্তু এইরকম দাঁড়াবে। আলাদা আলাদা চাপের জন্য সূত্র হলো এইটা। সো দেখো, এটাও কিন্তু গ্রাহামের ব্যাপন সূত্র, যারা ক্লাসটা করছো এটাও কিন্তু গ্রাহামের ব্যাপন সূত্র। আমি একটু শুধু বলে দেই, আমরা নর্মালি যেটা জানি গ্রাহামের ব্যাপন সূত্র হলো, আমরা কালারটা চেঞ্জ করে ফেলি যাতে তোমরা দেখতে পাও। যারা ক্লাস করছো, এই হলো আর সমানুপাতিক 1/√m। যখন চাপ চলে আসবে তখন আর সমানুপাতিক পি গুণন 1/√m। তাকায় দেখো, পরীক্ষা কিন্তু আসতে পারে ব্যাপন হার কিন্তু চাপের সমানুপাতিক, ঠিক আছে? আমরা যাতে অবশ্যই এই কথাটা কষ্ট করে হলো মনে রাখার চেষ্টা করি, ব্যাপন হার কিন্তু চাপের সমানুপাতিক। সো এই সূত্রটা তুমি যখন দুইটা গ্যাসের জন্য বলবা, আর এ বাই আর বি, অবশ্যই তুমি কিন্তু পি এ
ইন্টু পিবি গুণন ক্রস রুট এমবি বাই এম এ। তাকায় দেখো এখানে কিন্তু আমার ছোট ভাইয়া বা আপুরা অনেকেই কিন্তু এই জিনিসগুলো পরীক্ষার হলে ভুল করে আসো, এসে কিন্তু বুঝতেও পারো না তো ভুল করছো। এই এ আর এই এর এখানে এখানে কিন্তু এখানে কিন্তু বি, এখানে কিন্তু এ। মোলার ভরের সাথে সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, চাপের সাথে সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। আমার কাজ হচ্ছে, আমি শিক্ষক, কোথায় স্টুডেন্ট ভুল করতে পারে আমার কাজ হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া, এবং অ্যাকচুয়ালি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সূত্রটা দেখলেই হবে, এখান থেকে আর কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। একজন প্রশ্ন করেছে যে ভাইয়া এখান থেকে কি অঙ্ক আসে? ভাইয়া অঙ্ক আসতে পারে যদি এমন অঙ্ক দেয় যে রুটের ভেতরে যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলা বর্গ সংখ্যা, অর্থাৎ যেমন 49 দিল আর 25 দিল, সো তুমি 49 আর 25কে কিন্তু বর্গ সংখ্যা করে 7 এবং 5 এই জিনিসটা আলটিমেটলি বের করতে পারবা। কিন্তু এমন যদি রুটের ভিতরে দেওয়া হয় যেটা বর্গ সংখ্যা না, তখন কিন্তু বেশ প্যারা হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র একটা অঙ্ক আমি করতে বলি, অঙ্ক নাম্বার 1.51, শুধুমাত্র এই অঙ্কটা আমি করতে বলবো, এই অঙ্কটাই পরীক্ষায় আসতে পারে। এবং এই অঙ্কটা আমি তোমাদেরকে এমন ভাবে করতে বলবো যাতে এই অঙ্কটা তোমার মোটামুটি মুখস্থ হয়ে যায়। তাকায় দেখো এখানে একটা অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিন গ্যাসের নিঃসরণ হার দেওয়া আছে, যে নিঃসরণ হার হলো 6:5। তাহলে আমরা বলবো R1/R2 = 6/5, তাই না? একটার ঘনত্ব দেওয়া আছে 36, সো আরেকটার কত? সো এখানে আমরা আলটিমেটলি ওই সূত্র প্রয়োগ করে দেখা গেছে যে ঘনত্ব পাওয়া গেল আরেকটা 25। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা ছোট্টবেলায় ক্লাস 9-10 এটা শিখেছি যে গ্যাসের আণবিক ভর ঘনত্বের দ্বিগুণ। এইটা এখানকার গুরুত্বপূর্ণ সূত্র, যে আণবিক ভর যে ঘনত্বের দ্বিগুণ, আলটিমেটলি এটা হলো উত্তর। এই প্রশ্নটা মেডিকেল আসার সম্ভাবনা অত্যধিক। যারা এই ক্লাসটা করছো, অঙ্ক নাম্বার 1.51 খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একজন মুনতাহা কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের শর্ট সিলেবাসে যে যে চ্যাপ্টার আছে সেগুলোতে অনেক টপিক আছে নাই, এইচএসসি প্রিপারেশনে কি টপিকগুলো পড়বো? আমি জিনিসটা বুঝতে পারিনি, শর্ট সিলেবাসে যে টপিকগুলো নেই মানে যে চ্যাপ্টারগুলো নেই সেটা পড়বা কিনা? এইচএসসির জন্য সেই চ্যাপ্টার পড়া লাগবে না, এইচএসসি তে প্রশ্ন অ্যাকচুয়ালি শর্ট সিলেবাস থেকেই হবে, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য সব পড়া উচিত, পুরো বইটার উপরই প্রিপারেশন নেওয়া উচিত। ক্লাস হোক আর না হোক, কলেজে ক্লাস হোক আর না হোক, তোমাকে সেই জিনিসটা পড়তে হবে। ঠিক আছে, তো এখান থেকে এই অঙ্কটা যদি কেউ প্র্যাকটিস করে, অঙ্ক নাম্বার 1.51, আশা করি হি উইল বি কামিয়াব ইন দ্য দুনিয়া এন্ড ইন দ্য আখিরা। সে এখান থেকে যেই প্রশ্নই আসুক সে কমন পেয়ে যাবে। আমি এখান থেকে আর কোনো অঙ্কই তোমাদেরকে করতে বলবো না, দিস উইল বি ইনাফ, একদম এনাফ। আশা করি কথা পরিষ্কার। সৌরভ মন্ডল, আমি যা পড়াচ্ছি কথা কি পরিষ্কার ভাইয়া? বুঝা, ইজ ইট ক্লিয়ার? ওকে, প্রীতি কমেন্ট করেছে ভাইয়া কি সরোজকান্তি সিংহের বই থেকে পড়াচ্ছে? প্রীতি, অ্যাকচুয়ালি আমরা পড়ছি হচ্ছে হাজারি স্যারের বই থেকে, এবং মনে রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা হাজারি স্যারের বই থেকেই প্রশ্ন আসে। তোমরা একটু আগেও একটা প্রমাণ দিলাম, কিন্তু আমি গত বছর যে পরীক্ষা প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা কিন্তু হাজারি স্যারের বই থেকেই এসেছে, এবং ওই যে নাইট্রোজেনের চাপ সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখে ফেলেছি। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, না ভাই, এইচএসসি তে যে শর্ট সিলেবাস দিয়েছে অনেক টপিক বাদ দিয়েছে। ছোট বোন, এইচএসসি শর্ট সিলেবাসে যেই টপিকগুলো শুধু দেওয়া আছে শুধুমাত্র সেটাই পড়বা, যেই টপিক বাদ দিয়েছে সেই টপিক পড়ার দরকার নাই। ভর্তি পরীক্ষার জন্য ওই টপিক পড়তে হবে। আমরা কিন্তু আপাতত আমরা এই অ্যাডমিশনের জন্য পড়ছি, এইটুকু মনে রাখবা। এইচএসসির জন্য যা পড়বা তাই অ্যাডমিশনে কাজে লাগবে, তবে অ্যাডমিশনের জন্য যা পড়বা সব কিন্তু এইচএসসি তে কাজে লাগবে না। তো অ্যাডমিশনের জন্য যেহেতু আলটিমেটলি আমাদের লক্ষ্য অ্যাডমিশন, তুমি কোন কলেজে পড়ছো সেটা দিয়ে যেহেতু তোমাকে বিচার করা হবে না এক বছর পরে, তুমি কোন বিশ্ববিদ্যালয় বা কোন মেডিকেল কলেজে পড়তেছো সেটা দিয়ে যদি বিচার করা হবে, তোমার আমার সবারই আসলে ফোকাস করা উচিত অ্যাডমিশন। কেউ যদি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হয়ে যায়, এইচএসসি তার কাছে হয়ে যাবে ভাত পানি। এখন তোমরা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশনের জন্য, চাইলে তো আসলে পুরোপুরি প্রিপারেশন নেওয়া যায়, এত বেশি এখন অনলাইনে পড়ালেখা হচ্ছে, তুমি চাইলে দিনরাত অনলাইনে পড়ালেখা করতে পারো। তারপরে তুমি মানুষ, একজন বলেছে সরোজকান্তি সিংহর হাজারির বই একই। ভাইয়া পুরাপুরি একই না, একই কথাটা বলে দেওয়া সম্ভব না, অনেকটুকু একই, তবে সবার আগে কিন্তু হাজারি স্যারের বই এসেছিল এবং এটাই এখন 1 নাম্বার বই। সো এই টপিকটা আমরা এই টপিকটা আলোচনা করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ, যে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট ক্লাস করে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। এইবার যে টপিকটা,
যারা ক্লাস করছো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটাকে আমি সবসময় বলি 7 স্টার ইম্পর্টেন্ট। যারা ক্লাস করছো দিস ইজ 7 স্টার ইম্পর্টেন্ট। এই টপিকে এমন কিছু লাইন আছে যেটা তোমার কাছে এখন ব্যাপারটাকে খুব ডাল ভাত মনে হলো, পরীক্ষা হলে এই জিনিসটাকে কিন্তু ডাল ভাত মনে হবে না, তখনকার জন্য এই পড়াটা। ঠিক আছে? আচ্ছা, এখন গ্যাসের আণবিক গতিতত্ত্ব, এখানে তাকায় দেখো গ্যাসের আণবিক গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, অর্থাৎ কিছু কথা বলা হয়েছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব সম্পর্কে। এক নম্বর কথাটা কি? গ্যাসের গঠন। গ্যাস গঠিত হয় পরমাণু বা অণুর সমন্বয়ে। 2 নাম্বার কথা, এরা কিন্তু খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে ছোটাছুটি করে। পরীক্ষায় খুব দ্রুত গতিটা করে দিবে শ্লথ গতি, সরল রৈখিকটা করে দিবে বক্র রৈখিক। এই শব্দগুলাতে খেয়াল করতে হবে, এটাই পরীক্ষায় আসবে। 2 নাম্বার তাকায় দেখো গ্যাসের অণুগুলোর মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। সো দেখো শূন্য কিন্তু বলা হয়নি, ঠিক আছে? সো নগণ্য আয়তন সে দখল করে। 3 নাম্বার কথা, তাদের মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, তারা কিন্তু প্রভাব মুক্ত বা স্বাধীন। সো দেখো তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, এই কথাটা বলা হয়েছে। আর তাকায় দেখো পাত্রের গায়ে এদের যে সংঘর্ষটা হয়, এই সংঘর্ষটা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ তাদের যে গতিশক্তি সেটা কিন্তু কোনোভাবেই অন্য শক্তিতে রূপান্তরিত হবে না। ওকে, তার মানে এইটুকু বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় গতিশক্তি স্থির থাকে, অর্থাৎ তাপমাত্রার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু গতিশক্তির পরিবর্তন হবে না। কিন্তু মজার বিষয়, তারা কিন্তু প্রতি মুহূর্তেই ছোটাছুটি করছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এই লাইনগুলো এখন সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় যখন এগুলো ট্রু ফলস আসবে, ও আচ্ছা আচ্ছা, সরোজ কান্তি স্যারের কথা বলতেছিলাম না আমি আসলে বইয়ের নাম কি, আরেকটা বইয়ের নাম কি না আমি তো ভুলে গেলাম ক্লাস নিতে নিতে। হ্যাঁ, সরোজ স্যারের বই আর হাজারি স্যারের বই তো একই, সেটা ঠিক আছে, সরোজ কান্তির কথা বলতেছি না। আমরা আরেকটা যেটা বই পড়াই, কি যেন বইটার নাম? হ্যাঁ, ফারদিন, ঠিক আছে, ওই জিনিসটা আমি বলতে ভুল করেছি। ওকে, আমাকে একটু ওই বইটার নাম বলো, যে বইটার নাম যেন কি, আরে সঞ্জিত স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই। আমি সরোজ কান্তি স্যারের কথা বলছি সঞ্জিত স্যারের কথা বলতে গিয়ে। ওকে, সো দ্যাটস দ্য থিং। ওকে, ফাইন। একজন বলেছে খুব দ্রুত গতিতে, আরেকটা হলো সরল রৈখিক পথে ভ্রমণ করে। এইবার গ্যাসের চাপ তাকায় দেখো, গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের কিন্তু একটা চাপ আছে, এই লাইন থেকে কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে গতিশক্তি থেকে। এই যে অণুগুলার গতিশক্তিতে আমরা যদি একটু তাকায় দেখি, এইখানে গতিশক্তিতে এই যে গড় গতিশক্তি তাপমাত্রার সমানুপাতিক, এইটা হলো 1 নাম্বার কথা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে গতিশক্তির সাথে কার সম্পর্ক? গড় গতিশক্তির সাথে কিন্তু তাপমাত্রার সম্পর্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এটি হলো মূল কথা। আরেকটা হলো এখানে একটা সমীকরণ দেওয়া আছে যেটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস, PV ইকুয়াল টু 1/3 mnc²। যে ছোট ভাইয়া বাপুটা আমার ক্লাস করছো, হয়তো বেশিরভাগ বাচ্চা কাচ্চাই জানো এই সূত্রটা। এখানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে এই রকম, যে এখানে সি দ্বারা কি বোঝায়? সি দ্বারা বোঝায় বর্গমূল গড় বর্গ গতিবেগ, এটাই কিন্তু পরীক্ষায় আসবে, সি দ্বারা কি বোঝায়। ঠিক আছে? সো এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, আশা করি মনে থাকবে। এন দ্বারা কি বোঝায়? গ্যাসের অণুগুলার সংখ্যা, ওখানে কতগুলা অণু আছে। এম দ্বারা কি বোঝায়? প্রতিটি অণুর ভর। সো এই যে 1/3 mnc², PV ইকুয়াল টু 1/3 mnc², আমরা যারা ক্লাস মনোযোগ দিয়ে ক্লাসটা করছি প্রত্যেকটার অর্থ আমাদেরকে জানতে হবে, এবং এইটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনটা দ্বারা কি বোঝায়, এবং আমাদেরকে এটার আবিষ্কারক, এটার পিতার নাম জানতে হবে। এইটার পিতার নাম হলো ক্লসিয়াস। আমরা যাতে মনে রাখি যে বিজ্ঞানী ক্লসিয়াস। ঠিক আছে, এখন একজন কমেন্ট করেছে যে ভাইয়া কোন সাবজেক্টে এইচএসসি সিলেবাস বাকি আছে, এই অবস্থায় অ্যাডমিশন প্রিপারেশন নিলে এইচএস এর সিলেবাসটাও কি কভার হবে? তো কি বলে, এইচএসসি তো পুরা, এই অ্যাডমিশন তো পুরা বই, এইচএসসি কভার হবে না মানে কি? এইচএসসি কভার, তুমি এক কাজ করো, তুমি আগে ওই এইচএসসি টপিকটাই শেষ করো,
এইচএসসি টপিকটা শেষ করেই তুমি অ্যাডমিশন শুরু করো। অবশ্যই এইচএসসি তে বেশি ফোকাস করতে হবে, কিন্তু ওইটা শেষ করেই তুমি অ্যাডমিশন শুরু করো। ভয়ের কোনো কারণ নাই, পড়ালেখা শুরু করলেই পড়ালেখা শেষ হবে, ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, সো এইটা প্রতিষ্ঠা করছেন বিজ্ঞানী আরজে ক্লসিয়াস। পরীক্ষা এই লাইন থেকে প্রশ্ন আসবে। যারা আমার স্টুডেন্ট পেইড ব্যাচের, এই ক্লাস কিন্তু এইবারই পড়ায় ফেলতেছি, এই ক্লাসটা কিন্তু আমি আপলোড দিয়ে দিব, এই ক্লাস কিন্তু আর আমরা নতুন করে করব না। ওকে, সো আমরা এইটুকু শিখে ফেললাম। এখন এই টপিক থেকে আমরা অল্প সময় নিব। একটা হলো আণবিক সংঘর্ষ এবং সংঘর্ষ ব্যাস, দুইটা লাইন মাত্র আমরা শিখব। একটা হলো সংঘর্ষ ব্যাস, পরীক্ষায় প্রশ্ন আসবে প্রতিটি সংঘর্ষের সময় দুইটা, এই যে তাদের যখন সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার সময় তাদের দুইজনের যে কেন্দ্র, দুটা অণুর কেন্দ্রের দূরত্বটাকেই বলা হয় সংঘর্ষ ব্যাস। পরীক্ষায় আসবে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা। তবে এইটা আসুক না আসুক, এই তথ্যটা আসবে। সংঘর্ষ ব্যাস কত? এখানে দেখো সংঘর্ষ ব্যাস, সো তাকায় দেখো যে সংঘর্ষ ব্যাস হলো 2 আর্মস্ট্রং থেকে 4 আর্মস্ট্রং। আমরা যদি এইটুকু মনে রাখি যে সংঘর্ষ ব্যাস কিন্তু 2 আর্মস্ট্রং থেকে 4 আর্মস্ট্রং, এইটুকুই পরীক্ষায় আসবে। আর পরীক্ষা এই প্রশ্নটাও আসতে পারে, আণবিক ব্যাস কাকে বলে? সো আণবিক, এখানে দেখো আণবিক ব্যাসের পরিমাণ কত? আণবিক ব্যাসের মাত্রা হলো 2 আর্মস্ট্রং, এবং আশা করি আমার ছোট ভাই আপুরা সবাই জানে 1 আর্মস্ট্রং মানে 10⁻⁻10। আশা করি তোমরা এটা সবাই জানো, 10⁻10 মিটার। এইগুলো আসলে এত ক্ষুদ্র কথা, তুমি আসলে তোমার আসলে পৃথিবীর ইতিহাসে মানে তুমি তোমার লাইফে এত ক্ষুদ্র জিনিস কখনো দেখবা কিনা সন্দেহ আছে। তুমি যদি কখনো কি বলে কেমিস্ট্রি নিয়ে না পড়ালেখা করো, তাহলে তুমি এই জিনিস কখনোই দেখবা না। আচ্ছা ফাইন, সো তাহলে আমরা জানলাম 2 আর্মস্ট্রং হলো আণবিক ব্যাস, 2 থেকে 4 হলো সংঘর্ষ ব্যাস। এই তো, সো আমরা এইটুকু জেনে গেলাম। ওকে, এই পুরা 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 এই জায়গা থেকে, এইখান থেকে এইটুকু আমাদেরকে শিখতে হবে, এই দুটো তথ্য। লাস্ট একটা, এখান থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে একটা টার্ম দেওয়া আছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথকে কি বলা হয়? এল। গড় মুক্ত পথ কাকে বলে? দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে বলা হয়, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ। এই লাইনটা দিয়ে কি বোঝায়? গড় মুক্ত পথ বলতে গ্যাসের অণু এ এই জায়গায় যায়, সংঘর্ষ করবে। এ প্রথমে এই জায়গায় গেল, তারপর এই জায়গায় গেল, তারপর এই জায়গায় গেল, তারপর এই জায়গায় গেল, ধরলাম এ বি সি ডি। এই পুরো অংশটুকুর গড় বানানোই হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই পুরো অংশটুকুর গড় বানানোর নামই হলো গড় মুক্ত পথ। কেন এটাকে মুক্ত পথ বলা হচ্ছে? কারণ এই সময় সে মুক্ত স্বাধীনভাবে ঘোরাঘুরি করেছে, কারোর সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হয় নাই। সো গড় মুক্ত পথ, এই ধারণাগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, এবং এই জন্য এটাকে গড় মুক্ত পথ বলা হয়। সো পরীক্ষায় কি প্রশ্ন আসবে? দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? দ্য অ্যান্সার ইজ গড় মুক্ত পথ। এই টপিক থেকে এটি তো আসবে, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়। সো তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষায় কিন্তু এই তথ্যটাই আসবে, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের নাম কি। এই তো, ওকে। সো এখানে ড্যাজলিং সূর্যের রশ্মিতে, বুঝলাম না ড্যাজলিং এটা কি রিয়েকশন দিয়েছে, আমি ঠিক নিশ্চিত না। ও সূর্যের তাপে কি, তুমি কি বাইরে ক্লাস করছো নাকি সূর্যের আলোতে বসে? ঠিক আছে, হ্যাঁ অনেকটুকু বাকি আছে, চমক আমরা পড়তে থাকি, দেখা যাক কি হয়। সো ডান, তাহলে এইটুকু আমরা শিখে গেলাম। জুমে ক্লাস নিলে খুব দ্রুত শেষ করা যেত, এখানে একটু সময় লাগে বেশি আশা করি। সো এটুকু জেনে গেলাম। এইবার বর্গমূল, গড় বর্গবেগ এবং অন্যান্য গতিবেগ। একজন বলেছে আমি গুহ স্যারের বই পড়ি, আমি কি সঞ্জিত স্যারের বই পড়া শুরু করব? ছোট ভাই, আসলে তোমার উচিত হবে হাজারি স্যারের বইটা পড়া। তুমি যখন গুহ স্যারের বইটা পড়বা, সেই সেম টপিকটা তুমি হাজারি স্যারের বই থেকে পড়ে নাও, তাহলে তোমার জন্য পড়া কিন্তু সহজ হবে। আলটিমেটলি রসায়ন তো তোমাকে পড়তেই হবে, সময়টা একটু বেশি দিতে হবে, দ্যাটস ইট। এখন এই অংশটুকু আমি অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সেই অংশটুকু দেখাই দিচ্ছি। গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ এবং অন্যান্য গতিবেগ। তাকায় দেখো, পরীক্ষায় সবার আগে প্রশ্ন আসবে গ্যাসের অণুগুলোর গতিবেগ নয় কোনটি?
তোমাকে আগে হেডলাইন পড়তে হবে, তোমাকে আগে হেডলাইন পড়তে হবে, এবং এই হেডলাইন থেকে প্রশ্ন আসবে। একটা হলো বর্গমূল গড় বর্গবেগ, একটা হলো সাধারণ গড় বেগ, একটা হলো সম্ভাব্যতম বেগ। পরীক্ষায় এই তিনটা আসবে, বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। তো পরীক্ষায় তোমাকে কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে কোনটা আছে আর কোনটা নাই, এটাই কিন্তু আসবে। গ্যাসের অণুর গতিবেগ নয় কোনটি, প্রথম প্রশ্নই কিন্তু এটা আসবে। আশা করি তুমি এইটা খেয়াল করবা। আমরা কিন্তু দিন দুনিয়া সব পড়ি, কিন্তু আশা করি আমরা এই জিনিসগুলো খেয়াল করব যারা ক্লাস করি। আমরা কিন্তু এগুলো ভিতরে সবকিছু পড়ে শেষ করে দিই, কিন্তু পরীক্ষায় এই অংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যে গ্যাসের অণুর গতিবেগ প্রকাশ করার কোনটা রাসায়নিক গতিবেগ নয়। সো এই নাম তিনটের বাইরে প্রশ্ন আসবে, যে কোনো একটা সেটাই হবে উত্তর, যেটাই নাম তিনটের বাইরে থাকবে। এইবার বর্গমূল গড় বর্গবেগ, বা যেটাকে বলা হয় আরএমএস বেগ, যতগুলো অণু আছে প্রত্যেকটার স্কোয়ার, স্কোয়ার করে অণুর সংখ্যা দ্বারা ভাগ করে সেটাকে রুট, দ্যাটস ইট। এখন এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষা শুধু এইটুকু আসবে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? √3 RT/m। এখানে আমরা সবাই জানি আর বলতে মোলার গ্যাস ধ্রুবক, টি বলতে তাপমাত্রা, এম বলতে সেটা গ্যাসের আণবিক ভর। এইবার লাস্টের লাইনটা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে সবচেয়ে। গ্যাসের মোট গতিশক্তি নির্ণয়ের জন্য আরএমএস প্রয়োজন। কারণ তোমার মনে আছে কিনা জানি না, আমি যখন পিভি ইকুয়াল টু 1/3 mNc² বলেছিলাম, পিভি ইকুয়াল টু 1/3 mNc², সেই পিভি ইকুয়াল টু 1/3 mNc² এর যে সি, সেই সি কিন্তু এই আরএমএস। সেই জন্য গতিশক্তি নির্ণয় করার জন্য কিন্তু আমার এই জিনিসটা দরকার। এই জিনিসটা এখান থেকে সি জানাটা ফরজে আইন, আমাকে এইটুকু জিনিস জানতে হবে। ঠিক আছে, ওকে। সো আমি তাহলে এইটা জেনে গেলাম, এবং গতিশক্তি জানতে হলে এই জিনিসটা আমাকে জানতে হচ্ছে। এই লাইনটাই কিন্তু পরীক্ষায় আসবে যে গতিশক্তির জন্য কোনটা দরকার, আমরা যদি এই লাইনটা মনে রাখি। ওকে, এইবার হইল গড় গতিবেগ। গড় গতিবেগ মানে মিন ভেলোসিটি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? √8 RT/m, √8 RT/πm। তাকায় দেখো, পরীক্ষার জন্য শুধুমাত্র একটা অংশ শিখতে হবে যে এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, √8 RT/πm। এখন এইটাকে বলা হচ্ছে গড় গতিবেগ, শুধু গড় গতিবেগ। দেখো এটার আরেকটা নাম কিন্তু সাধারণ গড় বেগ। সো দুইটা নামই, দুই জিনিস কিন্তু, দুইটা জিনিস কিন্তু একই, নাম কিন্তু দুইটা। সো গড় গতিবেগ আর সাধারণ গড় গতিবেগ ঘটনা কিন্তু একই, সূত্রটাও কিন্তু একই, সি ইকুয়াল টু √8 RT/πm। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ লাইন যেটা দেওয়া, সেটা হচ্ছে আরএমএস এর মান গড় বেগের মানের চেয়ে কিছুটা বেশি হবে। সো আরএমএস এর মান, তাকায় দেখো, একই গ্যাসের জন্য আরএমএস এর মান হলো 3.1 আর এটার মান হলো 3। আমরা এই কথাটা যাতে সবাই কষ্ট করে মনে রাখি। সো দ্যাটস ইট, এই তো, এইটুকু শিখে ফেলতে পারলাম। আচ্ছা, লাস্ট কথা, সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগটা কি? সম্ভাব্যতম বেগ আমরা যদি একটু দেখি, সম্ভাব্যতম বেগের মূল সূত্রটা আলফা ইকুয়াল টু 2RT/m, আলফা ইকুয়াল টু 2RT/m। এই কথাটাই আমাদেরকে শুধুমাত্র এইটাই জানতে হবে, এবং এই লাইনটা আসবে। বিশেষ মুহূর্তের অধিকাংশ অণুর বেগকে কি বলা হয়? যারা ক্লাসটি করছো এই অংশটাতে আসলে ফোকাস করতে হবে, পরীক্ষা এই লাইনটাই আসবে। বিশেষ অণুর জন্য বেগকে কি বলা হয়? সম্ভাব্যতম বেগ বলা হয়। ঠিক আছে, ওকে। 1.24 উত্তর দিবা নাকি কেউ? 1.24 উত্তর কি? কখন দুটি গ্যাসের গতিবেগ সমান হয়? এবং অনেকেই বলেছে তাপমাত্রা সমান হলে, অনেকেই বলেছে তাপমাত্রা সমান হলে। থ্যাংক ইউ সো মাচ, যে তাপমাত্রা সমান হলে। ওকে, আমরা যারা ক্লাস করছি, আমরা একটা ছোট্ট জিনিস, অনেকেরই একটু সমস্যা হচ্ছে, আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, যে কাজটা কিছুটা হলেও মজাদার হবে, আবার একই সাথে মজাদার তো হবেই, এবং একই সাথে ব্যাপারটা একটু কেমন হয়ে যাবে, তোমরা বলো যে ভাইয়া এটা আবার কেমন কথা। একটা কাজ করা যেতে পারে, যারা ক্লাস করছো, যারা আমাদের অ্যাডভান্স ক্লাস করছো তারা তো করছোই, যারা ক্লাস করছো না, যারা আমাদের স্টুডেন্ট, যারা অলরেডি আমাদের ডকুমেন্টেড স্টুডেন্ট না, তারাও চাইলে, তাদের জন্য আমরা একটা সিস্টেম করতে পারি। আমরা যে ক্লাসটা নিচ্ছি,
আমরা ক্লাসের বাকি অংশটুকু আমরা অনেকটুকু এভাবে পড়ালাম, পড়াতে পড়াতে আমার একটু ক্লান্ত লাগছে, মাঝে মাঝে তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আমরা জুমে কিভাবে ক্লাস নিই সেইটার ধারণা পাওয়ার জন্য আমরা ক্লাসের বাকি অংশটুকু আমরা জুমে নিব। কেউ যদি জুমে জয়েন করতে চাও, আমি এই লাইভটুকু এখানে শেষ করব, বাকি 30 মিনিটের ক্লাস নেব আমি জুমে। সো জুমের লিঙ্কটা কোথায় পাবা? এই যে পেজ, ডিএমসি ড্রিমার্স এর পেজ, এই ডিএমসি ড্রিমার্স এর পেজে আমি জুমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তুমি 1 মিনিটের মধ্যে জুমের লিঙ্ক পেয়ে যাবা। তুমি ডিএমসি ড্রিমার্স এর পেজে চলে আসো, আমরা বাকি ক্লাসটুকু জুম ক্লাস করবো। ব্যাপারটা বেশ মজার, তুমি চাইলে একটু কষ্ট করে জয়েন করো। যারা জয়েন করতে চাও, যারা আমাদের পেইড স্টুডেন্ট তারা তো জয়েন করবাই। আমরা এখন জুম বাকি অংশটুকু জুমে নিব। আসলে চ্যাপ্টারটা আমাদেরকে শেষ করতে হবে, এইভাবে আমি তোমাদের সাথে শান্তি লাগতেছে ভাইয়া। কোন গ্রহ থেকে ঘুরে আসলাম? শান্তি লাগতেছে ভাইয়া। বাস্তবে হচ্ছে আমারও খুব শান্তি লাগতেছে, সেই জন্য আমি চিন্তা করলাম যে ক্লাসটা শেষ করতে হলে কোনোভাবেই সম্ভব না আমরা ওভাবে ক্লাসটা শেষ করতে পারবো, ওটাতে অনেক বেশি সময় যায়, অনেক বেশি সময় নষ্ট হয়। ওকে ফাইন। সো আমি বাকি অংশটুকু কথা না বাড়িয়ে বাকি অংশটুকু আলোচনা শেষ করি। তোমাদেরও মনে হয় খানিকটা ভুগতে হয়েছে, কারণ কমেন্ট করতে করতে কিছুটা। এখানে আমাদের ক্লাস করা খুবই আরামদায়ক, খুবই সুন্দর, বেশ প্যারাহীন ভাবে এখানে ক্লাস নেওয়া যায়। সো তার আগে এখানে একটা জিনিস হচ্ছে বিষয়, যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা। হোপফুলি এখন সবাই দেখতে পাচ্ছ। এই তো, আমি নিজেকে এই জায়গায় নিজের স্থান দিলাম, এই জায়গায় নিজের স্থান দিলাম, একদম কর্নারে। ব্যাপারটা একটু দেখতে হাস্যকর মনে হবে যে সাইড থেকে ভাইয়া কথা বলছে, বাট দ্যাট ইজ দ্য ফাইন। ওকে, এটাই ঠিক আছে। সো আমাকে তোমরা 30 মিনিট দিবে, এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো আলোচনা। আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। আমার মনে হয় যে ফেসবুকে লাইভ নিতে নিজের কষ্ট হয়। আমি জানি না যে সব গ্রুপগুলোতে কিভাবে ওইভাবেই ফেসবুক লাইভ নেয়, আমি ঠিক নিশ্চিত না ওটাতে আসলে কিভাবে কাজ করে। তোমরা শুধু আমাকে একটা খালি জিনিস বলো, কিভাবে পড়তে পড়তে কমেন্ট কিভাবে করা যায়? মোবাইল থেকে হাতে ধরে থাকো না কি করো? হাতে নেওয়া লাগে ফোনটা, হাতে ধরে থাকা লাগে, ক্লাস করা যায়। ওভাবে কি ক্লাস করা যায় আসলে? যায় না, effective হয় না। এই যে কমেন্টের ইয়াতে মনোযোগ নষ্ট হয়। ভাইয়া কমেন্ট করতে আর পড়তে পড়তে মাথা ধরে গেছে। কিন্তু কিছু কিছু ছেলে পেলে যে শুধু শুধু কমেন্ট মানে করতেই থাকে কমেন্ট, ওরা কি করে? ওরা এক কান দিয়ে অনেক সময় নষ্ট হয়। ওরা শুধু কমেন্টই করে। ভাইয়া আমার মনে হচ্ছিল যে কোন একটা গ্রহতে গেছিলাম, একটা আলাদা গ্রহ থেকে ঘুরে আসলাম। ঠিক আছে, আমরা ওই এক্সপেরিয়েন্সটাও নিয়ে নিলাম, এবং আরেকটা জিনিস তুলনা করে দেখলাম যে তাহলে আমরা যে এনভায়রনমেন্টে ক্লাস করতেছি এটারই পরিবেশটা সবচেয়ে সুন্দর। ঠিক আছে, এখানে কাউকে গালি দিলেও কেউ বুঝতে পারে না, ওখানে তো ফেসবুক লাইভে দিন দিনে সবাই দেখতে পাচ্ছে, কেউ কাউকে গালি দিলে সবাই দেখতে পায়। তো সেটাও একটা কিন্তু বিষয়। আচ্ছা ফাইন। সো এখানে দেখো আমি যেটা পড়াচ্ছিলাম, এই অংশটুকু শেষ করে দিই। 3 ধরনের বেগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাকায় দেখো এই অংশটা কিন্তু আসবে। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আরএমএস। তাহলে আরএমএস এর দিকে তাকায় দেখো, আরএমএস এর কিন্তু অনুপাত সবচেয়ে বড়। পরীক্ষা যদি প্রশ্ন আসে সম্ভাব্যতম বেগ বা আরএমএস বা সাধারণ গড়বেগের মধ্যে সবচেয়ে বড় কোনটা, উত্তর হলো কিন্তু আরএমএস। এবং পরীক্ষার জন্য আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই আরএমএস। আশা করি সবাই এটা বলতে পারবা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আরএমএস। এবং তোমাদেরকে আমি একটু আগে পড়াইছিলাম, কেউ কি শুনছো নাকি বলো তো? আরএমএস আমাদের কি জন্য অবশ্যই লাগে, কি জন্য আরএমএস লাগে? গতিশক্তি নির্ণয়ের জন্য। অসাধারণ। তাহলে এইটুকু তুমি যদি মনে রাখো, দ্যাটস ইট। গতিশক্তি নির্ণয়ের জন্য আরএমএস লাগে। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখো কোনটি আরএমএস সম্পর্কিত, আমরা এটা সবাই জানি, এমন কেউ নাই যে এটা এখানে উত্তর করতে পারবে না। আমার এখানে সকল ছোট ভাই √3RT/m এটা কিন্তু উত্তর করতে পারবে, এটাই কিন্তু পরীক্ষায় আসবে। আরএমএস এর অঙ্ক কি আসবে? না ভাইয়া, আরএমএস এর কোনো অঙ্ক পরীক্ষায় আসিবে না। এই অঙ্ক তোমার বসা সম্ভব না ক্যালকুলেটর ছাড়া। ওই যে কয়েকদিন আগে আমি নেটফ্লিক্সে মুভি দেখেছিলাম, মুভিটার নাম হচ্ছে শকুন্তলা দেবী, এবং তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো শকুন্তলা দেবী। তিনি ছিলেন একজন ম্যাথ প্রডিজি, দক্ষিণ ভারতের একজন ম্যাথ প্রডিজি, যিনি কি বলে ওটাকে, মুখে মুখে ক্যালকুলেট করতে পারতেন। তাকে তুমি কোনো কিছু বর্গমূল ধরো, কোনো কিছুর বর্গ ধরো, সে 30 সেকেন্ড সময়ের মধ্যে সেটা উত্তর দিয়ে দিত। তাকে বলা হতো হিউম্যান ক্যালকুলেটর। তো সেই শকুন্তলা দেবীর মতো আমরা কেউই না। এখানে কেউ থাকতে পারো, কিন্তু যেহেতু আমরা কেউ না, সেই জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু রুটের কোন অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা কোনোভাবেই আসবে না। এখন আমরা ওই যে সিআরএমএস বের করে ফেললাম, এখন একটা কোন গতিশক্তি বের করবো। আমরা কিন্তু মেইন অংশটুকু এখনো যাই নাই, যে অংশটা থেকে পরীক্ষা রেগুলার প্রশ্ন আসে।
একটা কণার গতিশক্তি বের করবো, তো গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? গতিশক্তিকে আমরা এই যে কে দ্বারা প্রকাশ করি। গতিশক্তিকে দ্বারা আমরা একটি অণুর গতিশক্তিকে, ধরো একটি অণুর গড় গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এখন এটার জন্য কি সূত্রটা দাঁড়ায়? এই ইকের জন্য আসলে এই ইকের জন্য অ্যাকচুয়ালি সূত্রটা কিরকম দেখতে হয়? তাহলে ইকের জন্য এখানে এখানে তাকায় দেখো, এখানে সূত্রটা আমাদেরকে, এখানে 3-4টা সূত্র আছে পরীক্ষার জন্য, মনে রাখতে হবে প্রত্যেকটা সূত্র থেকেই, পরীক্ষার জন্য প্রত্যেকটা সূত্র থেকেই প্রশ্ন আসতে পারে। এখন এখানে তাকিয়ে দেখো যে এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। n মোল গ্যাসের জন্য গড় গতিশক্তি হলো 3RT/m। এখানে যেহেতু n মোল, তাহলে এখানে তুমি n লাগাই দিবা, 3nRT/m। কিন্তু যখন 1 মোল গ্যাসের জন্য বলা হবে তখন গতিশক্তি কিন্তু 3RT/m না, 2 বলতে চাচ্ছিলাম, 3RT/2। এখন এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। এই যে 1 মোল গ্যাস, যারা ক্লাস করছো, এই 1 মোল গ্যাস, অক্সিজেনের 1 মোল গ্যাস 32 গ্রাম, পরীক্ষায় কিন্তু এইটাই আসবে। 32 গ্রাম অক্সিজেনের গড় গতিশক্তি কত? গতিশক্তি 3RT/m, ঠিক আছে? যদি বলে 64 গ্রামের জন্য কত, তখন মনে রাখতে হবে 64 গ্রামে তো 2 মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেনের জন্য তুমি কিন্তু এইটা তখন হিসাব করতে পারবা ছোট ভাই বা আপুটা। সো দেখি বুদ্ধি করে বলো তো কি কি হবে উত্তর। আমরা যদি বুদ্ধি করে বলি কি হবে উত্তর, আমরা যদি দেখি, তো 64 গ্রাম অক্সিজেনের গড় গতিশক্তি কত? সো দেখো আমি এটা তোমাদেরকে ক্যালকুলেট করে দিচ্ছি। সো 3 × n × RT/2। সো এইখানে 64 গ্রাম বলতে কিন্তু n = 2, তাহলে এখানে তুমি যদি 2 বসায় দাও, 2 কাটা, তখন কিন্তু শুধু 3RT। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে। এখানে আমি একজনকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আমাকে উত্তর দিবে হলো তানজুম তানিয়া। তানিয়া অলরেডি আনমিউট অবস্থায় আছে, আমি ঠিক নিশ্চিত না কিভাবে আনমিউট অবস্থায় আছে। ওকে, তানজুম তানিয়া, তুমি কি কথা বলতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন, শুধু তানিয়া বলো তো, তানিয়া বলবে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি কত? 6RT/2। 6RT/2, তাহলে 3RT। এইটি কিন্তু পরীক্ষায় আসবে। এই যে অংশটা পড়াইলাম, এই টপিক গুলাই কিন্তু পরীক্ষায় আসবে। যে এখান থেকে ঢাকা ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো বলো, এইটা গুরুত্বপূর্ণ। গতিশক্তি বের করবো যখন আমরা, তখন এই সূত্রটা কষ্ট করে ব্রেনের মধ্যে সেট করব। এখন আমরা যখন একটা অণুর জন্য বলবো, তাকায় দেখো, তখন কিন্তু আমরা এই 3RT কে 1 মোল গ্যাসের জন্য তো সূত্র এইটা, তাহলে 1 মোল গ্যাস অণু থাকে কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ, শুধু সেটা দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে 3RT/2 ইন্টু নিচে হবে Na, কারণ 1 মোল গ্যাসে Na পরিমাণ থাকে। আমি কি জিনিসটা যেটা পড়ালাম সবাই একটু আমাকে বলবে, আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো তাহলে একটা অণুর গতিশক্তি কত যদি এইটা আসে? সো আমরা তাহলে জেনে গেলাম। এখন তুমি এটা জেনে গেলা, এখন এখানে তাকায় দেখো এইখানে যে কোনটা দ্বারা কি বোঝায়। সো তাকায় দেখো, আমরা একটা গ্যাসের গতিশক্তি কিসের উপর নির্ভর করে? এখানে আর, এই আর তো ধ্রুবক, আর এর মান পৃথিবীতে সবসময় একই রকম হবে, কিন্তু টি এর মানটা বদলে যাবে। তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে, এন এর মানটা বদলে যাবে, তাহলে পরিমাণের উপর নির্ভর করে। তাহলে গতিশক্তির পরিমাণ কিসের উপর নির্ভর করে? টি এবং এন এর উপরে। কালকে ভর্তি পরীক্ষা যদি প্রশ্ন আসে, এইটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, আশা করি পারবা। 1 মোল গ্যাসের জন্য সূত্র কোনটা? 3RT/2। আশা করি সবাই যারা ক্লাসটা করছো এই অংশটা সবাই 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 এটা উত্তর করতে পারবা, ঠিক আছে? ওকে, সো ডান। এইবার তাকায় দেখো তো, 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি বের করতে বলছে আমাকে। কেউ কি এখানে একটু সাহায্য করবে নাকি? এটা কিভাবে করব আমরা? কেউ কি আমাকে সাহায্য করবে? এটা কিভাবে করব? মন্তাহা, সাহায্য করবা নাকি? আমি এটা পারছি না। মন্তাহা, আনমিউট করো তো নিজেকে, বলো তো এটা কিভাবে হবে? 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা কিভাবে বের করব ভাইয়া? কোশ্চেন? 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি কত? সূত্রটা কি হবে আলটিমেটলি? 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের কে কত হবে? 3nRT/2। 3nRT/2। সো এখানে তো 1 গ্রাম, সেই ক্ষেত্রে তুমি কি করবা? কে বলতে পারবে? 44 দিয়ে ভাগ দিতে হবে। পারবো ভাইয়া। কি হবে?
44 গ্রামে 1 মোল, 1 গ্রামে 1/44 মোল। তাহলে দ্যাটস ইট, আমরা এখান থেকে জাস্ট এন এর মানটা বের করে নিব। আমরা জানি যে 44 গ্রামে হলো 1 মোল, তাহলে ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে 1 গ্রামে কয় মোল? 1 গ্রামে 1/44, তাহলে এন এর মান হলো 1/44। তুমি জাস্ট এই সূত্রে এন এর মান বসাবা। আমরা যখন এই সূত্রে এন এর মান বসাবো তখন ব্যাপারটা এমন দাঁড়াবে 3RT টু 1/44, তো এই হলো 44। তো সহজ ভাষায় 3RT/88। এখন তুমি ছোট ভাই এইটা করতে পারবা কিনা, তুমি এখন এই ক্যালকুলেশনটা করতে পারো চাই না পারো, পরীক্ষায় কিন্তু এইটাই আসবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই 3RT/88 এটাই কিন্তু দেওয়া থাকবে। অনেক জায়গায় 88 দেওয়া থাকবে, অনেক জায়গায় উপরে 44 দিয়ে গুণ দিয়ে দেওয়া থাকবে। সো তোমাকে যে ক্যালকুলেট করতে দিবে নট নেসেসারি, শুধুমাত্র সূত্রটাই কিন্তু দিতে পারে। আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম? কি ভাইয়া? বুঝতে পেরেছো? ভাইয়া সো তোমাকে ক্যালকুলেট করতে দিবে না, তারপরে যদি ক্যালকুলেট করতে দেয় তাহলে কি দাঁড়াবে? 3RT, আর এর মান বসাও 8.31, যেহেতু তুমি এটা 25 ডিগ্রি টেম্পারেচার বলা হয়েছে, টি তার মানে 298 কেলভিন, আর নিচে 88। এখন ভাই এই জিনিস করতে গেলে তোমার মোটামুটি 5 মিনিট চলে যাবে। এটা করতে পারবা না তা কিন্তু না, প্রথমে এইটা দিয়ে এটাকে গুণ দিয়ে নিবা, গুণ দিয়ে নিয়ে তারপর এইটা দিয়ে গুণ দিবা, তারপর এটা দিয়ে ভাগ, মোটামুটি 5 মিনিট ব্যয় করতে তুমি পারবা। এটা এইচএসসি তে আসতে পারে সংখ্যার উত্তরটা, কিন্তু সূত্রের উত্তরটা তো ভাই পরীক্ষায় অবশ্যই আসতে পারে। তো তুমি সূত্রটা ভালো করে বুঝলে এটা উত্তর করা যাবে। সো এই যে তাকায় দেখো, তাহলে এটাই কিন্তু ব্যাপার। সো আমরা এইটুকু যাতে এইটুকু মনে রাখি। আরেকভাবে কিন্তু ব্যাপারটা আরেকভাবে দিতে পারে। আরেকভাবে কিভাবে দিতে পারে? এমন ভাবে ব্যাপারটা সেট করলো, যে তোমার সংখ্যাই দিল, কিভাবে সংখ্যা দিল সেটা দেখাই দিই। ব্যাপারটা এইভাবে সেট করতে পারে যে এমন একটা গ্যাসের পরিমাণের কথা বললো, যেই গ্যাসের পরিমাণটা মনে করো যেটার মান আসবে, এমন একটা পরিমাণের কথা বললো যেটার মান আসলো 8.31, ঠিক আছে? বা এইভাবে প্রশ্নটা দিল, দেখি কে আমাকে বলতে পারে। 8.31, তো ঠিক আছে, ধরো এইটা হলো এই মোল। এমন ভাবে পরীক্ষায় অপশনটা দিল যে এমন একটা গ্যাস আছে যেটার পরিমাণ হলো এত মোল। এখন এত তাপমাত্রায়, ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই গ্যাসটার গতিশক্তি কত হবে? সেই ক্ষেত্রে তাকায় দেখো, এই যে 31 আর আর কিন্তু উপরে নিচে, কিন্তু এই 8.31 আর উপরে আর কিন্তু কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? থাকবে বাকি শুধু 3, থাকবে বাকি শুধু টি আর 2। এইটুকু কিন্তু তোমাকে ক্যালকুলেট করে তখন উত্তর করতে হবে। সো মেডিকেলে যদি কখনো দেখো এরকম সংখ্যা দেওয়া আছে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, বুঝবা যে নিশ্চয়ই এখানে এমন কিছু দেওয়া আছে যেটা একে অপরের সাথে কাটাকাটি হয়ে যাবে। সো এমন অনেক দেওয়া থাকতে পারে 8.31 গ্যাসের মোলের পরিমাণ 8.31, 1/8.31, তখন এই আর 8.31 কাটাকাটি হয়ে যাবে, এইভাবেও দেওয়া থাকতে পারে। সো কাটাকাটি করে আমাদের উত্তরটা খুব সহজ হয়ে আসবে। পরীক্ষা কিন্তু এই ধরনের তথ্য পরীক্ষা আসতে পারে। 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি গণনা করো। তো 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কি হবে? এখন তাকায় দেখো, এখানে 27 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, সেটা আমাদেরকে করতে হবে। তো 27 ডিগ্রি তো বুঝলাম, 27 ডিগ্রি টেম্পারেচারকে তোমাকে কাউন্ট করতে হবে। যদি টেম্পারেচার না দেওয়া থাকতো তাহলে একটা বিষয়। হ্যাঁ, মেহনাজ শায়লা, বলো তো আপু কি হয়েছে? হাত তুলেছো মেহনাজ? ও না, হাত তুলেছে কে? সুজন সিংহ, বলো ভাইয়া। মুনতাহা সাইদ বোরহান, বলো। ভাইয়া ওই যে মেডিকেলে তো আমরা মানে এই অঙ্কগুলো করার জন্য এক্সট্রা রাফ পেপার পাবো না মনে হয় নাকি? পেজে করবা, কোনো রাপ পাতা দিবে না, পেজে করবা। কোশ্চেন পেজে, কোশ্চেন পেপারে। কোশ্চেন পেপারে? আচ্ছা, কোশ্চেন পেপারে করা যায় না? অবশ্যই। হ্যাঁ, ভাইয়া এদিকে যে অনেক ক্যালকুলেশন, তো কিভাবে এত তাড়াতাড়ি করবো বুঝতেছি না। অঙ্ক সবার শেষে করবে, এটা অবশ্যই একটা পদ্ধতি। আর অনেক ক্যালকুলেশন কই পাইলা? আমি তো বললাম এক ধাপের অঙ্ক আসবে, অনেক ক্যালকুলেশন তো মোটেই নাই এখানে। ক্যালকুলেশন সূত্রটা ফেলবার উত্তর হয়ে যাবে। ভাইয়া অঙ্ক কতগুলো আসে তাও? চোখ বন্ধ করে ধরে রাখবা যে 10 মার্ক আসবে অঙ্ক পুরো 100 মার্কের মধ্যে। সো এরকম একটা অঙ্ক আসবে, আমি যেটা পড়াইলাম, সূত্রটা ফেলতে হবে, এটাকে তো অঙ্ক হিসাবেই ধরতে হবে। ওকে, সো আশা করি কিছুটা হলেও শিখলা। এই অঙ্কটা আসলো, ধরো 30 ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? এখন ভাইয়া
এই সংখ্যাটা নাও দেওয়া থাকতে পারে, শুধু সূত্রটা দেওয়া থাকতে পারে, শুধু সূত্র দেওয়া থাকতে পারে। দেখি বলো তো, আমাকে যারা ক্লাস করছো তাদের মধ্যে আমাকে বলো তো, শাকিল মাহমুদ আছো নাকি? শাকিল মাহমুদ আছো? জি ভাইয়া। শাকিল বলো তো, 30°C তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস কত হবে? সূত্রটা কি হবে? তোমার অঙ্ক করা দরকার, সূত্রটা কি লিখবো? ভাইয়া 3nRT/2। আচ্ছা শাকিল, আমার যতদূর মনে পড়ে এটা ছিল গতিশক্তির, তোমার কাছে চাইছে আরএমএস। আরএমএস এর জন্য একটা সূত্র শিখছিলাম আমরা, 16 গ্রাম অক্সিজেনের ধরলাম, 16 গ্রাম না, তুমি অক্সিজেন বলো তাইলেই হবে। সি এর সূত্রটা কি? 8 জন হাত তুলেছে, ফাইন। তুমি পারবা সি এর সূত্রটা পারবা? সি এর সূত্র তো আচ্ছা √3RT/m, ওইটা। সাবাস, ওইটাই চাইছে এখানে, √3RT/m। সো তোমার কাছে ছোট ভাই কি করতে হবে? তাপমাত্রা কত বলছে? 30 নাকি? হ্যাঁ 30 ডিগ্রি। পরীক্ষায় কিন্তু 3 × R × 30 মানে কত কেলভিন? 303 কেলভিন নাকি? হ্যাঁ তাই তো। আর এম কত? অক্সিজেন অণুর আণবিক ভর কত? আপনার হচ্ছে 32। এই তো, সো দ্যাটস ইট। তুমি এই তো এইটা এখন পরীক্ষায় সিম্পল এইটাও আসতে পারে, এই ক্যালকুলেশনে আর দিল না, কিন্তু এই সূত্রটা ফেলার ক্ষমতা তোমার আছে কিনা সেইটা তোমার কাছে জানতে চাইবে, যে এই সূত্রটা তুমি ফেলতে পারো কিনা। সো 3RT আর এর মান এখানে বসবে 8.31, এখানে টি এর মান বসবে 303, এম এর মান বসবে 32। এখন এই অপশনগুলো যদি আমি 4টা অপশন দিই, তুমি তো একেবারে পাগল হয়ে যাবে, তাই না? সো এই 32 উপর নিচে করে দিবে। এই ধরনের পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? এই ক্যালকুলেশন চাইলো না, কিন্তু সূত্রটা ফেলার এই ধাপ পর্যন্ত। ভাই 32 × 10⁻³ হবে না? 30 কেজি জানতে হবে না? ইয়েস। তাহলে এখানে আমরা অক্সিজেনের জন্য আমরা সবকিছুকে এসআই একক নিয়ে আসব। এটা যেহেতু আমরা কেলভিনে আছে, এটা যেহেতু জুল পার কেলভিনে আছে, অবশ্যই এটাকে 32 × 10⁻³ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা বললাম, থ্যাংক ইউ সো মাচ। সবকিছুকে আমরা নিয়ে আসবো। সো এইটাই অপশনে থাকবে, ডিরেক্ট অপশনে এটাই থাকবে। সো এটা যদি থাকে তখন কিন্তু উত্তর করতে পারতে হবে। এখন পরীক্ষায় তোমাকে এটা ক্যালকুলেশন দিলে তুমি মোটামুটি পাগল হয়ে যাবে ক্যালকুলেটর ছাড়া, কিন্তু যদি ক্যালকুলেটর না দেয় তাহলে কিন্তু এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। যদিও মেডিকেলে এখনো এতটা উন্নত মানের প্রশ্ন আসা শুরু হয়নি, তবে আসতে পারে। এইবার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের একটা পার্থক্যের তুলনা বলা হয়েছে। আমি একটু বলে দিই যে কোনটা দ্বারা কি করা হয়। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, দেখো আদর্শ গ্যাসের দুইটা বৈশিষ্ট্য দুইটা। একটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি, এটা মেনে চলবে, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, স্থির তাপমাত্রায় এর অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপরে নির্ভরশীল নয়। অভ্যন্তরীণ শক্তির সাথে আয়তনের কোনো সম্পর্ক নাই। এইটা হলো আদর্শ গ্যাসের জন্য সূত্র। কিন্তু মনে রাখতে হবে দুনিয়াতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নেই। একটা গ্যাস বের করা যাবে না যে এই গ্যাসটা আদর্শ গ্যাস। তবে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাসগুলা তারা কিন্তু অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, তাহলে অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে তারা কিন্তু আদর্শ গ্যাসের মতো হয়। এই জিনিসটা আমি গত 3 দিন ধরে পড়াচ্ছি, পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। এই জিনিসটা গত 3 দিন ধরে আমি গত 3 দিন ধরে পড়াচ্ছি। সো এটাই কিন্তু আসবে, চাপ যত কম হবে, তাপমাত্রা যত বেশি হবে, আর বাস্তব গ্যাস তত বেশি আদর্শ আচরণ কমবে। তো এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বাস্তব গ্যাসগুলো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না। ঠিক আছে, ওকে। এখন অতি উচ্চ তাপমাত্রা এবং অতি নিম্নচাপ। এখন অতি নিম্নচাপ বলতে কত চাপ? পরীক্ষা কিন্তু এটা বলতে পারে, তাকায় দেখো 1 অ্যাটমসফিয়ার চাপ বা তার নিচে, এবং উচ্চ তাপমাত্রায় এই গ্যাসগুলো মোটামুটি আদর্শ আচরণ করে। সো পরীক্ষায় কিন্তু এই চাপটার কথাই আসবে, যে কত চাপে, নিম্নচাপ বলতে কত চাপকে বোঝানো হয়। আচ্ছা, সো যদি বলা হয় পৃথিবীতে আদর্শ গ্যাসের অস্তিত্ব আছে, এই লাইনটা কি সত্যি নাকি মিথ্যা? পৃথিবীতে কি আদর্শ গ্যাসের অস্তিত্ব আছে? হ্যাঁ আছে তো। নাই। স্যার নাই।
তাহলে ভাইয়া। যে বললো আদর্শ গ্যাসের অস্তিত্ব আছে সে তো বইটা জীবনে ভালো করে পড়েনি। আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা, তাহলে কল্পনাতেই সেটা বিদ্যমান, আদর্শ গ্যাস কিন্তু তাহলে বাস্তবে নাই। তাহলে বাস্তবে কি আছে? বাস্তবে আছে আমাদের সবার প্রিয় বাস্তব গ্যাস। যে গ্যাসগুলো তুমি পৃথিবীর ইতিহাসে নাম শুনবা সবাই হলো বাস্তব গ্যাস, ঠিক আছে? এবং বাস্তব গ্যাস কিন্তু এই গ্যাসের সূত্র ঠিক মতো মেনে চলে না। কোন গ্যাসের সূত্র? আমাদের যে আদর্শ গ্যাসের সূত্র আছে পিভি ইকুয়াল টু এনআরটি, সেইটা তারা মেনে চলে না। তাহলে পরীক্ষায় আসবে যে ভাইয়া এরা এই সূত্র মেনে চলে না, তাহলে এরা কি সূত্র মেনে চলে? এরা মেনে চলে ভ্যান ডার ওয়ালস এর সূত্র। তাহলে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বাস্তব গ্যাসের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়? বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সূত্র ব্যবহার করা হয়। পরীক্ষার জন্য প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট ভ্যান ডার ওয়ালস সূত্র। এখন এখানে এই যে ভ্যান ডার ওয়ালস সূত্র, এই সূত্রটা কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটির ভাই, এবং পিভি ইকুয়াল টু এনআরটি সেই সূত্রটা থেকে এই সূত্রটার জন্ম। এবং এই যে পি এবং ভিতে বাস্তবে দেখা গেছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরি আদর্শ গ্যাসের কোনো চাপ নাই, কিন্তু বাস্তবে আদর্শ গ্যাসের একটা চাপ আছে। আমরা ধরি আদর্শ গ্যাসের কোনো আয়তন নাই, বাস্তবে আদর্শ গ্যাসের যত নগণ্যই হোক একটা আয়তন আছে। তো ভ্যান ডার ওয়ালস বিজ্ঞানী ইনি যেই কাজটা করেছেন, তিনি এই চাপ এবং এই আয়তনটাকে তিনি হিসাবের মধ্যে এনেছেন। সেই জন্য তিনি তার সূত্রে ওই চাপের মানটা বের করে দেখছেন পি এর সাথে আমাদেরকে যুক্ত করতে হয় এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। পি এর জন্য তিনি এইটুকু করেছেন, আর ভি এর জন্য তিনি দেখাইছেন এন মাইনাস বি, এইটুকু বাদ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো এইটা ইকুয়াল টু আগের মতোই লিখতে পারবো এন আর টি। এই অংশটুকু কিন্তু হুবহু একই, শুধুমাত্র আলাদা হইলো এই অংশটা যারা ক্লাসটা করছো। সো আগে থেকে কিন্তু চাপটা কিন্তু কি হলো, চাপ কিন্তু কমে গেল, সরি আয়তন কিন্তু একটু কমবে, বাস্তব গ্যাসের আয়তন কিন্তু অল্প কমে, চাপ কিন্তু অল্প বাড়ে। যেহেতু চাপ একটু বাড়ে আর আয়তন একটু কমে, তাহলে পিটা কিন্তু একটু বাড়ে, আয়তনটা কিন্তু একটু কমে, সেই জন্যই কিন্তু দুইটার গুণফলের মান কিন্তু এন আর টি এই জিনিসটা কিন্তু অটুট থাকে। আশা করি জিনিসটা আমি কিছুটা বুঝাতে পেরেছি। জিনিসটা কি বুঝতে পেরেছো? বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো বাস্তবে যেহেতু আমরা গ্যাসের চাপকে ধরি যে গ্যাসের চাপ নাই আদর্শ গ্যাসের, তো এখানে একটা চাপ আছে আর আয়তন নাই, সেই আয়তনটাকে আমরা এখানে বাদ দিয়ে দিলাম আর চাপটাকে এখানে এখানে জয়েন করিয়ে, এটি হলো ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। সো এখানে তাকায় দেখো এই সমীকরণটা নিয়ে, এই সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে যা পড়াইছি এখান থেকে কিন্তু পরীক্ষা একই রকম প্রশ্ন আসবে। এই যে পি প্লাস এন স্কোয়ার বাই এ বাই ভি স্কোয়ার, এখন তাকায় দেখো এখানে কিন্তু একটা এন আছে, আবার তাকায় দেখো তো ভি মাইনাস এন বি, এখানেও কিন্তু একটা এন আছে ইকুয়াল টু এন আর টি। সব জায়গায় কিন্তু শুধুমাত্র এন এর খেলা, দেখতে পাচ্ছ? এন এর কিন্তু কোনো শেষ নাই। সো আমরা এন মানেই হলো মোল। এই যখন এরকম এন থাকবে তখনই ধরে নিবা যে তোমাকে নিয়ে পরীক্ষা করা হবে এমন। তুমি বলো তো, তোমাকে তোমাকে নিয়ে এরকম প্রশ্ন করা হবে পরীক্ষায়, তুই বলতো ভাই, তুমি বলো যে কি বলবা সেটাই তো বুঝতেছি না, তোমাকে দিয়ে কি বলাবো। তোমাকে বলা হলো যে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য, 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য তুমি বাস্তব গ্যাসের সমীকরণটি লিখো। যখন তুমি লিখতে যাবে তখন তুমি তো একটু ধাঁধায় পড়ে যাবে যে এইটা দ্বারা কি। কে কে পারবে 34 গ্রাম অ্যামোনিয়ার জন্য বাস্তব গ্যাসের সমীকরণটা লিখতে? কে পারবে? 10 জন হাত তুলেছে। ওকে, দেখি কারা সেই 10 জন। অপর্ণা, মাহি, বোরহান, তামান্না খাতুন, ফারদিন, তানজুম, তানিয়া, খুব ভালো। বৃষ্টি, বৃষ্টির কাছ থেকে শুনি আমরা। বৃষ্টি বলবা নাকি? বৃষ্টি বলো 34 গ্রাম অ্যামোনিয়ার জন্য অ্যাকচুয়ালি মেইন ঘটনাটা কি হবে? ভাই এখানে 34 গ্রাম সমান 2 মোল হবে, এন এর মান 2 হবে। এন এর মান 2, তাহলে সূত্রটা কি দাঁড়াবে বৃষ্টি? পি প্লাস 4a বাই ভি স্কয়ার, পি প্লাস 4a বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস মাইনাস 2b, 2b ইকুয়াল টু 2RT। সাবাস সাবাস, তুমি যেটা পারলা এটাই কিন্তু পরীক্ষায় আসবে। তো এই জায়গাগুলোতে ছোট ছোট চেঞ্জ করা হবে, চেঞ্জ করে পরীক্ষা দেওয়া হবে। সো ওটাকে কি বলে? 34 গ্রাম অ্যামোনিয়া তোমাকে এইভাবে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড করে দিবে। তোমাকে এইভাবে যে কোনো একটা গ্যাসের নাম বলো, হাইড্রোজেন করে দিবে 2 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম হিলিয়াম। সো তোমাকে অবশ্যই প্রত্যেকটার আণবিক ভর মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখতে হবে। জিনিসটা কি বুঝতে পেরেছো? যাতে মোল বের করা যায়, জিনিসটা কি বোঝা গেছে? বোঝাতে পেরেছি? জি ভাইয়া। ভাইয়া সো নরমালি এটাকে আমরা কিভাবে দেখি?
নরমালি আমরা আসলে আমরা যদি এটা একটু এইভাবে দেখি, 1 মোল গ্যাসের জন্য কি দাঁড়ায়? 1 মোল গ্যাসের জন্য সূত্রটা হলো P ইকুয়াল টু A/V স্কয়ার V মাইনাস B ইকুয়াল টু RT। এটাই পরীক্ষায় বেশি আসে। 1 মোল গ্যাসের জন্য সূত্র কোনটা? n এর মানটা নাই হয়ে গেল, কারণ n ইকুয়াল টু 1। সো n এর মানটা নাই হয়েছে, এটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে। আশা করি সবাই আমার ছোট ভাই আপনারা যারা ক্লাস করছো এই জিনিসটা পুরোপুরি পারবো। তাহলে বাস্তব গ্যাস কার সূত্র মেনে চলে? ভ্যান ডার ওয়ালসের। এখন আমরা কিন্তু একটা তথ্য পড়েছিলাম যে আদর্শ গ্যাসের ওই যে বিষয়টা আছে, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিন্তু আয়তনের উপর নির্ভরশীল নয়, কিন্তু বাস্তব গ্যাসে কিন্তু সেই ঘটনাটা তেমন না। এই ক্ষেত্রে কিন্তু আয়তনের উপরে নির্ভরশীল, অভ্যন্তরীণ শক্তিটা আয়তনের উপরে নির্ভরশীল। আচ্ছা, এখন দেখো আমরা বলেছিলাম যে আয়তন আয়তন দখল করে না, বাস্তবে তো সে আয়তন দখল করে, সেই জন্য আয়তন দখল করে তো আমরা এখান থেকে আয়তনটা বাদ দিয়ে দিলাম। বাস্তবে বলেছিলাম যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, ফলে কোনো চাপ নাই। বাস্তবে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান, ফলে চাপের কিন্তু একটা পরিবর্তন হয়। সো এই কথাগুলা প্রত্যেকটাই পরীক্ষায় এখান থেকে যদি একটা তথ্য আসে, সেই তথ্যটা কিন্তু ছোট ভাই বাপুটা এই বক্সটা থেকে আসবে, এই বক্স থেকে পরীক্ষা প্রশ্নটা আসবে। একদম লাস্ট কথা, সংকোচনশীলতা গুণাঙ্ক আদর্শ গ্যাসের জন্য 1। মনে রাখতে হবে বাস্তব গ্যাসের জন্য আর যাই ঘটুক কখনোই এই সংকোচনশীলতা গুণাঙ্ক 1 হবে না, এইটা সবসময় 1 বা 1-এর চেয়ে কম বা বেশি হবে। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে কখন কম কখন বেশি? তাকাই দেখো, হাইড্রোজেন হিলিয়ামের বেলায় 1-এর বেশি, আর যেগুলাতে মূলত যেগুলো একটু বড় গ্যাস, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, এগুলার বেলায় 1-এর কম। সো পরীক্ষায় বলতে পারে কোনটা সংকোচনশীল গুণাঙ্ক 1-এর কম। এখন তুমি প্রশ্ন করবে যে ভাইয়া এখানে সংকোচনশীলতা গুণাঙ্ক এই জিনিসটা আবার কি? এই জিনিসটা আমি কিভাবে পারবো, বা সংকোচনশীলতা গুণাঙ্ক কি? এইখানে এটা পরীক্ষায় কখনো আসবে বলে আমি বিশ্বাস করি না। তারপরে তোমাদেরকে আমি যে জানিয়ে দিই সংকোচনশীলতা গুণাঙ্ক আসলে আসার কথা না। তারপর আমি বলি এটা দুইটা নাম আছে, একটা নাম হলো পেষণ গুণাঙ্ক, আরেকটা নাম হলো সংকোচনশীলতা গুণাঙ্ক। এই জিনিসটা আসলে কি? এটা হলো মোলার আয়তনের অনুপাত। আমরা সবাই মোলার আয়তন চিনি, মোলার আয়তনের মান হলো আর, সরি মোলার আয়তনের ওটা মোলার গুণাঙ্ক। মোলার আয়তন, আমরা একটা গ্যাসের আয়তনকে সেই গ্যাসের মোলার আয়তন বলা হয়। সো মোলার আয়তন আমরা সবাই জানি যে এক নির্দিষ্ট তাপমাত্রায় মোলার আয়তন আমরা জানি যে 22.414। এটা হলো যে 1 মোল গ্যাসের মোলার আয়তন, তাই না? 1 মোল গ্যাসের আয়তনকে বলা হয় 22.414। সো আদর্শ গ্যাসের জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে, এটি হলো আদর্শ গ্যাসের মোলার আয়তন 22.414। তবে খেয়াল করো এই তাপমাত্রা ও চাপে এসটিপিতে যেটা 22.414, সেটা দেখা যায় যে বাস্তব গ্যাসগুলোর জন্য একটু আলাদা হয়। এক এক গ্যাসের জন্য এক এক রকম হয়। যেমন দেখা গেছে হাইড্রোজেনের বেলায় এই মোলার আয়তনটা দাঁড়ায় 22.432। এই দুইটা জিনিসের অনুপাতকেই বলা হয় পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক। সো তাহলে মোলার আয়তন, বাস্তব গ্যাসের মোলার আয়তন কিন্তু 22.414 না, আমরা যাতে এই কথাটা মনে রাখি। তাহলে বাস্তব গ্যাসের মোলার আয়তন কিসের সাথে পরিবর্তিত হয় বলতো? পেষণ গুণাঙ্কের সাথে। মানে বাস্তব গ্যাসের মোলার গুণাঙ্ক অ্যাকচুয়ালি পরিবর্তিত হয় কোন গ্যাস তার উপর নির্ভর করে। প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন কিন্তু আলাদা, ঠিক আছে? কিন্তু তোমার কি মনে আছে আমরা এই সূত্রটাই শিখছিলাম ছোটবেলায়, যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, এবং সেই মোলার আয়তনটা কত? 22.414। তোমাদের আশা করি এটাও মনে আছে যে সকল গ্যাসের মোলার আয়তন সমান। এসএটিপিতে সেটা কত? 24.789। এই কথাগুলো কিন্তু সবগুলা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাসের জন্য প্রত্যেক গ্যাসের জন্য এই মোলার আয়তনটা আলাদা। 22.414 জায়গা হবে 22 সামথিং। যেমন আমরা এখানে দেখলাম হাইড্রোজেনের জন্য 22.432। সেই জন্য আমরা উপরে রাখবো হলো বাস্তব গ্যাসেরটাকে, নিচে রাখবো আদর্শ গ্যাসের মোলার আয়তনকে। দুইটা অনুপাত কি বলবো আমরা? পেষণ গুণাঙ্ক। এবং হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য তাকায় দেখো, হাইড্রোজেন হিলিয়াম এবং এখানে তাকায় দেখো একটু ঝামেলা আছে। হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেনের জন্য কিন্তু এটাকে বলা হয়। সো পরীক্ষায় কোনটা দাগাবো এখন? নাইট্রোজেনের জন্য আসলে নাইট্রোজেনের জন্য কি হয়?
ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বন ডাই অক্সাইডের প্রেষণ গুণাঙ্ক কত? কার্বন ডাই অক্সাইডের প্রেষণ যোগ্য হলো এইটা। এখন তাকায় দেখো, এইখানে নাইট্রোজেনকে কিন্তু তোমরা যারা ক্লাস করছো এই জায়গায় কিন্তু এটাকে জেড এর বেশি বলা হয়েছে, আবার ওই পার্থক্যে কিন্তু জেড এর কম বলা হয়েছে। সো এখন তুমি প্রশ্ন করবে যে ভাই তাহলে কোনটা দাগাবো, তাই কিনা? এটা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এইটা যে ঝামেলা কোনটা দাগাবো, কোনটা আঁকাবো? কম তাকাবো ভাইয়া, কোনটা দেবো তাহলে? হ্যাঁ কমটা তাকাবো। কোনটা দাগাবো বলো, কোনটা তাহলে কোনটা সত্য এই জায়গায় কোনটা সঠিক তোমরা বলো, যে এই জায়গায় তাহলে আমরা কম। দাগাবো কোনটা? বক্সেরটা দেখাবো। ভাইয়া বক্সেরটা দেখাবো, একের মানের থেকে বেশি হবে ভাইয়া না, কোশ্চেন একের মান হবে না, বক্স থেকে বেশি হবে করা না, হয়। কম হবে। বক্সেরটা দিব ভাইয়া। আচ্ছা তুমি দাগাবা হচ্ছে বক্সেরটা, বাট এই ক্ষেত্রে কি করা উচিত, যে এই ক্ষেত্রে কি করা উচিত? এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হলো যে যেটা সঠিক সেটা দাগানো। তোমাদেরকে সঠিকটা অন্তত পক্ষে জানতে হবে। মনে রাখবা যে আমরা বক্সে যেটা লেখা আছে সেটা আসলে হাওয়ায় হাওয়ায় হাজারি স্যার হাওয়ায় ফ্লোতে ওইটা ভুল লিখে গেছেন। মনে রাখতে হবে যে নাইট্রোজেনের গুণাঙ্ক কিন্তু 1-এর চেয়ে বেশি, 1.00 সামথিং। সো আমরা তাকায় দেখো যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন, আমরা মনে রাখবো যে এখানে নাইট্রোজেনও কিন্তু এই গোত্রের অর্থাৎ জেড এর চেয়ে বেশি। সো তুমি ঠিকটাই শিখবা, তুমি অবশ্যই ঠিকটা শিখবা। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনেরটা কম হতে পারে, কিন্তু নাইট্রোজেনের কিন্তু 1-এর চেয়ে বেশি, তুমি কিন্তু অবশ্যই সেটা ঠিকটাই শিখবা। বক্সেরটা দাগাবা কি? আমি বলবো যে না, তুমি বক্সেরটা অ্যাকচুয়ালি দাগাবা না, তুমি সঠিকটা দাগাবা। সঠিক হলো এইটা বেশি এইটা কম। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু এই জায়গায় তাহলে কি হয়ে গেল, খারিজ হয়ে গেল। এই দুজন তো এই এমসিকিউটা কি, কোনটির প্রেষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হবে হাইড্রোজেন, না হলে নাইট্রোজেন, না হলে হিলিয়াম। এই তিনজনের মধ্যে কার সবচেয়ে বেশি? এই তিনজনের মধ্যে এখানে মোস্ট প্রবাবলি হাইড্রোজেনের বেশি বা নাইট্রোজেনের বেশি। আমাকে একটু তাকাই দেখতে হবে যে কোনটার বেশি। হাইড্রোজেনের 1.008 আর নাইট্রোজেনের হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর হচ্ছে 1.003। তাহলে হাইড্রোজেনের এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো তুমি ঠিকটা দাগাবা, বক্সে তুমি ঠিক করে নিবা, বক্সে অবশ্যই তুমি ঠিক করে ফেলবা। যারা বক্সে খেয়াল করছো এই জিনিসটা অবশ্যই তুমি ঠিক করে ফেলবা। এই জিনিসটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে। তো এই জিনিসটা তুমি কেটে ঠিক করে ফেলো, বক্সেরটা যে দাগাবা তা এটা হওয়া উচিত না। এই চাকল থেকে যে 2 পেজে 2টা সঠিকটা শিখতে হবে। সঠিক হলো নাইট্রোজেনটা কিন্তু 1-এর বেশি, তুমি এখানে সঠিকটা শিখতে হবে। আমি কি সবাইকে জিনিসটা বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? আবার একটু বলছি যে কোনটি প্রেষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? প্রেষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি হলো হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এবং হিলিয়ামের, এই তিনটা, এবং এদের মান হলো 1-এর চেয়ে বেশি। এখানে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু সঠিক, এখানে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু সঠিক, বক্সে যেটা দেওয়া আছে সেটা ভুল। তুমি ঠিকটাই শিখবা, নাইট্রোজেনেরটাই তুমি শিখবা। আমি তোমাদেরকে এইটাই শিখতে বলবো। ঠিক আছে, সো হোপফুলি ইট উইল হেল্প ইউ, যে আমি যে তথ্যটা দিলাম এটা তোমার শেখা হয়ে গেল, তাই তো? ওকে, সো অনেকের ওই জায়গায় আজান হচ্ছে, অনেকে নামাজ পড়তে চলে যাবা। আমরা যদি একটু তাকাই দেখি যে আমরা আমাদের টপিক বাকি আছে কোনটা। এই টপিকটা তো আমরা আজকে ধরলাম, আমাদের শুধুমাত্র আসলে 2টা ছোট্ট টপিক বাকি। কোন 2টা টপিক বাকি? একটা হলো গ্রিন হাউস গ্যাসের ওই টপিকটা, আর একটা হলো লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারকের এই টপিকটা। তো আমরা এই ক্লাসটা এক্সট্রা ক্লাস আজকে, যেদিন আমরা এটা আর কালকে করা সম্ভব হবে না যেহেতু আমরা কালকে বোধহয় ক্লাস রেখেছি রুটিনে। সো যেদিন আমরা ওই যে ওটাকে কি বলে সাধারণ জ্ঞান পড়বো, সেদিন 20 মিনিট সময় দিয়ে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। তাহলে লাস্টে যেটা পড়াইলাম, কি পড়াইলাম সবাই একটু আমাকে রিভিউ করবা নাকি? প্রেষণ গুণাঙ্ক কি জিনিস মনে আছে? বাস্তব গ্যাসের মোলার আয়তন ভাগ আদর্শ ভাইয়া ওকে, আমি একটু 2-1 জনকে জিজ্ঞাসা করবো যে নামাজ পড়তে যাওয়ার আগে তোমাদের। আনোয়ারা বেগম, তুমি ক্লাসটা করছো নাকি? আনোয়ারা? জি ভাইয়া। আচ্ছা, আনোয়ারা বলো তো প্রেষণ গুণাঙ্ক কাকে বলে? একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের মোলার আয়তন এবং আদর্শ গ্যাসের মোলার আয়তন কি বলা হয় প্রেষণ গুণাঙ্ক। তুই কি বইটা দেখে রিডিং পড়লি মাত্র? তুই কি বইটা দেখে রিডিং পড়লি ভাইয়া? সত্যি কথা বল। আচ্ছা ঠিক আছে, সো তাহলে সবচেয়ে বেশি প্রেষণ গুণাঙ্ক কার যদি পরীক্ষায় প্রশ্ন আসে? মোটামুটি মনে রাখবা যে মোটামুটি হাইড্রোজেনেরটাই সবচেয়ে বেশি। ঠিক আছে, কার সবচেয়ে বেশি? হাইড্রোজেনটা সবচেয়ে বেশি। আমার জানা মতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কম কার, এটা একটু গুগল করে দেখে নিবা যে কম কার। কম যদি আসে এগুলোর মধ্যে কম কার, সেটাই কিন্তু বইয়ে